কোনো নিষ্পাপ নিরীহ মানুষের উপর অন্যায় অত্যাচার করা সবচেয়ে বড় পাপ বলে বিবেচিত হয় এ সমাজে। কিন্তু তার থেকেও বড় পাপ হল পূর্বপুরুষের করা পাপের প্রতিশোধ তাদের উত্তরসূরিদের কাছ থেকে নেওয়া। কিছু ক্ষেত্রে পূর্বকৃত ভয়ানক কোনো অনাচার সমাজের উপর নেমে আসে অভিশাপ হয়ে। সময়ে এগোলেও সেই অভিশাপ থেকে যায় চিরকাল। সেই রকমই এক গভীর ক্ষত বুকে নিয়ে বেঁচে আছে সুখচর গ্রাম। আপাত নিরীহ এই গ্রামটাই রাতের বেলা গ্রামের মানুষের কাছে হয়ে ওঠে বিভীষিকা। তারপর হঠাৎ একদিন সেখানে পদধূলি পড়ল একজন যোগী পুরুষের। তিনি আর কেউ নন, স্বয়ং রুদ্রশঙ্কর কৌল। এই যুবা সন্ন্যাসী রুদ্রশঙ্কর কৌল শৈব ও শাক্ত দুই মার্গেই তার সাধনা সম্পন্ন করেছেন। রুদ্রশঙ্কর ভক্তি মার্গে বিশ্বাসী। সকলের দুঃখে তার মন সরল শিশুর মতো কেঁদে ওঠে। মায়ের একান্ত ভক্ত তিনি। মাতৃনাম আর মায়ের গান তার মুখে সর্বদাই শোনা যায়। এমনই এক সাধক রুদ্রশঙ্কর কৌল। তার একমাত্র কাছের মানুষ বলতে সর্বক্ষণের সঙ্গী রতন। সাধারণ মানুষকে অতিপ্রাকৃত শক্তির কবল থেকে রক্ষা করাই তার জীবনের ব্রত। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি মাথা মোটার দপ্তর থেকে প্রকাশিত লেখক সপ্তর্ষি নারায়ণ বিশ্বাসের লেখা দেবতার গ্রাস বইটি থেকে। এই বইটি থেকে নেওয়া দেবতার গ্রাস এবং নয়নপুরের নরপিশাচ গল্প দুটি ইতিমধ্যেই আমাদের চ্যানেলে পাঠ করা হয়েছে। যারা এখনো পর্যন্ত শোনেননি তাদের কাছে শুনে নেওয়ার অনুরোধ রইল। আজকে আপনাদের জন্য রইল রুদ্রশঙ্কর সিরিজের প্রথম গল্প, রুদ্রশঙ্করের আবির্ভাবকে কেন্দ্র করে সুখচরের অভিশাপ। এই গল্পে কয়েকটি শ্যামা সঙ্গীতের পরিবেশন করা হয়েছে। গানগুলি গেয়েছেন শুভম ঘোষ। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ ও শুভম। রুদ্রশঙ্করের চরিত্রে শীর্ষেন্দু, রতনের চরিত্রে শুভদীপ এবং অন্যান্য চরিত্রে পার্থ, অভিজিৎ, বর্ণিশা, মেঘনা, শিউরি, সায়র, ইন্দ্রনী, সুবর্ণ, কৃষ্ণ, সৌরভ, সায়ন্তন, শুভম, পূজা, সোমদর্শী, প্রদীপ্ত, অভিযান, আকাশ ও সাগ্নিক। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প। জনপ্রিয় লেখক সপ্তর্ষি নারায়ণ বিশ্বাসের কলমে রুদ্রশঙ্কর সিরিজের কাহিনী সুখচরের অভিশাপ। কুইন ভিক্টোরিয়ার রাজত্বের এখন সবে মাত্র 1 বছর হয়েছে। বৈশাখ মাসের এখন প্রথম সপ্তাহ। গ্রামের চণ্ডীমণ্ডপে এখন বৈকালিক মজলিস বসেছে। গ্রামের প্রবীণ ও মাতব্বরদের হুঁকোর ভুরুক ভুরুক শব্দে ও তামাকের গন্ধে চণ্ডীমণ্ডপ পুরো মম করছে। তা বাচস্পতি মশাই, এখন আপনি বলেন কি করা যায়? আপনি পণ্ডিত ও বিচক্ষণ ব্যক্তি, তার উপরে এই সুখচর গাঁয়ের একজন প্রধান মাথা। ঘোষাল হুকোয় কয়েকটা লম্বা টান দিয়ে কথা বলল। হ্যাঁ, আপনি কিছু একটা ব্যবস্থা করুন বাচস্পতি মশাই। মজলিস থেকে একটা হালকা গুঞ্জন ভেসে এলো। শাস্ত্রে আছে রাজার পাপে রাজ্য নাশ, আর নিচু জাতের জন্য ধর্মনাশ। তা বাপু, আমাদের গায়ে তো তাই হয়েছে নাকি? কি বলো সব? এই বলে বাচস্পতি মশাই চণ্ডীমণ্ডপের জটলার দিকে তাকিয়ে জল মাপতে লাগলেন। হ্যাঁ, এই ঠিক কথা কইছেন বাচস্পতি মশাই। এর একটা বিবেচনা না করলে সব ছোট লোকগুলো আমাদের মাথায় সরে বসবে। এত বড় অধর্ম থেকে তো আর এই চোখ বুঝে থাকা যায় না। হ্যাঁ, মজলিসের ভেতর থেকে একটা হালকা গুঞ্জন শোনা গেল। তাহলে পরশু বিকেলে এই চণ্ডীমণ্ডপেই পঞ্চমাথা এক হয়ে যা বিচার দেবে তা কিন্তু মানতে হবে। আর না মানলে পঞ্চমাথা যা বিধান দেবে তাই হবে। চলো হে ঘোষাল, এদিকে আবার সন্ধে হয়ে যায়। আমার আবার সন্ধ্যা আহ্নিকে দেরি হয়ে যাচ্ছে। রাধামাধব, তুমিই সত্য। এই বলে বাচস্পতি মশাই চণ্ডীমণ্ডপের মজলিস থেকে উঠে নিজের বাড়ির দিকে পা বাড়ালেন। পূর্ব বাংলার এক সমৃদ্ধশালী গ্রাম এই সুখচর বা সুখের চর। সারা বছর ধান, পাট ও তুলার ভালো ফলন হয় এই গায়ে। এছাড়াও আবলুস কাঠের হুঁকো ও গামছার সেই ঢাকা পর্যন্ত সুনাম আছে।
মূলত কায়স্থ ও সৎগোপেরই বাস হচ্ছে গ্রামটিতে। এছাড়া জেলে বাগদি ও মোলও আছে বেশ কয়েক ঘর। এক ঘর নাপিত এবং এক ঘর কামারও আছে এই সুখচর গায়ে। গ্রামের মাথা হচ্ছেন বাচস্পতি, ঘোষাল, দত্ত, চক্রবর্তী ও চৌধুরীরা। এই 5টি পরিবারই হচ্ছে গায়ের হর্তাকর্তা। আবার এদের মধ্যে প্রধান হলেন বাচস্পতি মশাই। নদীর ঘাটে এখন সন্ধে নেমে এসেছে। ঘাটের পৈঠায় এক যুবক ও একটি যুবতী একে অপরের হাত ধরে নদীর জলে নিস্তরঙ্গ বয়ে চলা দেখছে। দূরে মহাজানি নৌকাগুলোতে লম্প কুপির আলো বিন্দু বিন্দু দেখা যাচ্ছে। মাঝেও মাল্লারা এখন রাতের খাবারের আয়োজন করছে। তাদের কথাবার্তা ও হাসি মশকরার অস্পষ্ট শব্দ নদীর ঘাটে ধাক্কা খেয়ে বারে বারে ফিরে যাচ্ছে। আমার এবার কি হবে? নারীটি যুবকটির হাত ধরে করুণ গলায় বলে উঠল, কুসুম, আমরা কলকাতা চলে যাব। আমি সব ঠিক করে রেখেছি। আমি আর কয়েকদিনের মধ্যেই কলকাতা রওনা দেবো। ওখানে গিয়ে আগে একটা বাসা ঠিক করে আসি। আর আমি কবরেজিটাও বেশ ভালোই জানি। ওখানে আমি কিছু না কিছু একটা ঠিক করে নিতে পারবো। যুবকটি বেশ আত্মপ্রত্যয় স্বরে বলল কুসুমকে, 2 মাস পর আমি তোমার জন্য এই ঘাটেই অপেক্ষা করব। তুমি ঠিক সময় চলে এসো কিন্তু। যুবকটি আদরের স্বরে বলল কুসুমকে, কিন্তু কলকাতা তো মেলা দূর। ও তুমি কিচ্ছু ভেবো না, আমি সব ঠিক করে রেখেছি। কলকাতাতে আমাদের কেউ খুঁজে পাবে না। আর পেলেও ইংরাজ সরকারের ভয়ে কেউ আমাকে কোনো ক্ষতি করতে সাহস পাবে না। যুবকটি এই বলে কুসুমের 2 হাত ধরে নিজের কাছে টেনে নিল। কুসুম হচ্ছে এই সুখচরের রাধু বাগদির মেয়ে। অল্প বয়সেই বিধবা হয়েছে। কুসুম যখন ছোট ছিল, বাগদিদের ঘরে এত সুন্দর দেখতে মেয়ে কি করে হয়, এটাই সারা গা জুড়ে একটা মুখরোচক আলোচনা ছিল তখন। কুসুমের মা নদীর ওপারে জমিদার পাল চৌধুরীদের বাড়িতে কাজ করত। রাধুর গায়ের রং কালো হলেও শরীরের গঠনে বেশ একটা আঁট ছিল। ওই দেখেই গায়ের অনেক পুরুষই ঘায়েল হয়েছিল। তারা রাধুর পিছনে ছুক ছুক করলেও রাধু তাদের পাত্তা দিত না। কুসুমের বাপ পরাণ বউয়ের রোজগারে খেত আর সারা দিন তাড়ি ও পচাই খেয়েই কাটিয়ে দিত। গায়ের সবাই বলা বলি করত যে কুসুমের মুখখানি নাকি অবিকল ছোটপাল চৌধুরীর অনন্তর মতো। কুসুমের যখন 6 বছর বয়স, তখন পরাণ পেটে উদুরি হয়ে মারা যায়। রাধু একা হাতে মেয়েকে মানুষ করে বড় করে তোলে। রাধু কুসুমের 17 বছর বয়স হলে হাট বলরামপুরে সুবল বাগদির সাথে মহা ধুমধাম করে কুসুমের বিয়ে দিয়ে দেয়। লোকজন অবশ্যই বলে যে ছোটপাল চৌধুরীই নাকি এই বিয়ের সব খরচা দিয়েছিল। বেশ সুখেই ঘর করছিল কুসুম সুবলের সঙ্গে হাট বলরামপুরে। সুবলও কুসুমকে খুবই ভালোবাসত। ঘরে সুন্দরী বউ আছে বলে সুবলের একটু গুমট ছিল বটে, কিন্তু সে মানুষটি বড় ভালো ছিল। কুসুমের সব খেয়াল রাখত সুবল। 4-5 বিঘে ধানি জমিতে সুবল অন্যদের চাইতে বেশি ফসল ফলাত। কুসুমের জন্য মাঝে মাঝেই গঞ্জের হাট থেকে চুলের ফিতে, গন্ধ তেল, রূপোর বাউটিও নিয়ে আসত। তা সুবলের সাথে বছর কয়েক ঘর করার পর একদিন বর্ষায় সুবলকে খেতে কাজ করার সময় এক কালকে উঠেতে ছোবল মারে। মরার আগে অবশ্যই সুবল হাতের কাস্তে দিয়ে সাপটাকে 2 টুকরো করে দিয়ে তবেই চোখ বোঝে। এরপর রাধু কুসুমকে নিজের কাছে নিয়ে আসে। আর সুবলের জমি জমা ও ঘরবাড়ি বেচে যা পয়সা পাওয়া যায় তা দিয়ে ওই 5-6টা গরু কিনে দুধের ব্যবসা শুরু করে মা ও মেয়েতে। কুসুম রোজ সকালে ও বিকেলে দুধ, দই, মাখন নিয়ে নদীর ওপারে গঞ্জের দোকানগুলিতে ও বাড়িতে বাড়িতে সরবরাহ করত। সেই সময় গঞ্জে কুসুমের সাথে প্রবীণ বৈদ্য হরলাল সেনগুপ্তের মা বাপ মরা একমাত্র নাতি নবীনের একটা বন্ধুত্ব গড়ে ওঠে। নবীন তাদের বংশানুক্রমিক বৈদ্যের পেশাতে ভালোই নাম করেছে। বয়স আন্দাজ ওই 26 বছর। কুসুম রোজ নবীনদের বাড়িতে দুধ ও দুগ্ধজাত পণ্য দিতে যেত। কুসুমকে দেখে ও তার মিষ্টি ব্যবহারে নবীন মুগ্ধ হয়ে যায়। আর কুসুমেরও নবীনকে বেশ ভালোই লাগে। এইভাবেই তারা একে অপরের কাছে কখন যে চলে আসে তা তারা নিজেরাও বুঝতে পারেনি। নদীর ঘাটে বিকেলের দিকে ওদের প্রায়ই দেখা যেতে লাগলো। ওদের এই মেলামেশাটা তৎকালীন বঙ্গ সমাজ একটা ভীষণ গর্হিত কাজ হিসাবে দেখল, কিন্তু দুজনেই সেটার বড় একটা পরোয়া করল না।
আসলে ভালোবাসার তো কোনো জাত হয় না। ভালোবাসা যে অন্ধ, ভালোবাসা যে শুধুই ভালোবাসা। এরই মধ্যে একদিন কুসুম জানতে পারে যে সে মা হতে চলেছে। খবরটা শুনে নবীন আনন্দে উৎফুল্ল হয়ে গেল। নবীন ঠিক করে যে সে কুসুমকে নিয়ে গ্রাম থেকে অনেক দূরে কলকাতায় চলে যাবে। কলকাতা এখন ভারতবর্ষের রাজধানী, ওখানে গোড়া সাহেবেরা থাকে। কলকাতা শহরে কুসুম আর তাদের ভালোবাসার চারাগাছকে নিয়ে বাকি জীবনটা বেশ কাটিয়ে দেবে নবীন। কারণ এখানকার সমাজ ব্যবস্থা তাদের এই সম্পর্ক কিছুতেই মেনে নেবে না। কুসুম একে বিধবা, তাই আবার বাগদি। এদিকে আবার গায়ের লোকেরা কিন্তু কুসুমের নামে নানান কথাবার্তা বলতে শুরু করলো। রাধু তার মেয়েকে পাখির ছানার মতোই আগলে রাখে। কিন্তু কাল রাতে গায়ের মাতব্বরেরা খবর পাঠিয়েছে যে পরশু নাকি গায়ের 5 মাথা ও গায়ের লোকেরা কুসুমের বিচার করবে। রাধু খবরটা পেয়েই কোনো রকমে নবীনকে জানিয়েছে। তাই নবীন নদী পেরিয়ে এই সুখচরে এসেছে কুসুমের সাথে দেখা করতে। নবীন কুসুমকে সবকিছু আবার যাবার আগে বুঝিয়ে বলল, কুসুম, মাস 2 বাদে আমি আবার আসবো তোমাকে নিতে। তুমি তৈরি থেকো কিন্তু। কুসুম নবীনের দুটো হাত ধরে বলল, আমি তৈরি হয়ে থাকবো গো, তুমি কিচ্ছুটি ভেবো না। নবীন কুসুমের কাছে বিদায় নিয়ে নৌকা বয়ে নদীর ওপারে চলে গেল। যতক্ষণ নবীনকে দেখা যাচ্ছিল ততক্ষণ কুসুম সেই দিকেই তাকিয়ে রইল। তারপর ধীরে পায়ে নিজের বাড়ির দিকে এগিয়ে গেল। নদীর লাগোয়া একটা ঝোপ থেকে এক ব্যক্তি ততক্ষণ ওদের দুজনের সব কথা শুনছিল। লোকটির প্রকৃতির ডাকে সাড়া দিতেই এই নদীর ঝোপে আসে। নবীন বা কুসুম কেউই এটা জানতে পারেনি। ওরা চলে যেতেই লোকটি হন হন করে গ্রামের মধ্যে প্রবেশ করল। তারপর একটা বিশেষ বাড়ির দিকে এগিয়ে যায়। আজ বিকেলে গায়ের চণ্ডী মণ্ডপে সারা গ্রামের লোকজন হাজির হয়েছে। কুসুম ও রাধুও হাজির আছে, কারণ অভিযোগটা তো আসলে তাদেরকে নিয়ে। হুকোয় কয়েকটা টান দিয়ে বাচস্পতি বললেন দত্তকে, ও হে দত্ত, তুমিই তাহলে শুরু করো না হয়। আজ্ঞে, আপনি যা বলবেন। এই বলে দত্ত রাধু ও কুসুমের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, তোমরা যা শুরু করেছ তাতে তো তোমাদের এই গাঁয়ে আর থাকতে দেওয়া যায় না। তোমাদের দেখে গাঁয়ের আর 5টা বৌঝিরা কি শিখবে? ধর্ম কর্ম যে সব রসাতলে যেতে লেগেছে। তার চেয়ে বড় কথা হলো যে বেধবা ও বাগদি হয়ে কুসুম বড় জেতের ছেলের সাথে ফষ্টি নষ্টি করবে, আর আমরা সমাজের মাথা হয়ে সেটা মেনে নেব? তোমরা ভাবলে কি করে? জাত ধর্ম তো সব রসাতলে যেতে বসেছে তোমাদের জন্যে। আগে বাবুরা, নবীন কুসুমকে বিয়ে করবে বলেছে। ওরা দুজনে দুজনকে খুব ভালোবাসে। আপনারা এই একটা প্রীতিকার করুন বাবুরা। আমি মরলে পরে কুসুমের কি হবে বলুন? আমারও তো বয়স হলো। ওরা যখন দুজনেই রাজি, আপনারাই একটা উপায় বাতলে দিন বাবুরা। প্রীতিকার একটা আছে বটে। হুকো থেকে মুখ তুলে বাচস্পতি বললেন, আপনি যা বলবেন আমি তাই করব পণ্ডিত মশাই। ভেবে বলছিস তো? ঘোষাল শয়তানের মতো হেসে জিজ্ঞাসা করলো রাধুকে। আগে হ্যাঁ বাবুরা। রাধু হাত জোর করে উত্তর দিল গ্রামের মাথাদের। তা বাচস্পতি মশাই আমাদের এই সুকচর গায়ের মাথা ও প্রধান ব্যক্তি, উনি বলুন এদের কি করতে হবে। চক্রবর্তী মুচকি হেসে বলল, শোন রাধু, তুই যদি চাস যে কুসুমের সঙ্গে নবীনের বিয়ে দিবি, তাহলে প্রথমে কুসুমকে জাতে উঠতে হবে, তাহলে পরেই আর কোনো গোলমাল থাকবে না। তা তোমরা কি বলো সবাই? এই বলে বৃদ্ধ বাচস্পতি দত্ত, ঘোষাল, চক্রবর্তী ও চৌধুরীদের দিকে তাকালো। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ওরা সবাই সমস্বরে বলে উঠল, কর্তা মশাই, তাহলে পরে আমাদের কি করতে হবে? রাধু বাচস্পতিকে প্রশ্ন করল। না, তোকে কিছু করতে হবে না, যা করার কুসুমকেই করতে হবে। এই বলে বৃদ্ধ বাচস্পতি তার শুকনো ঠোঁটটা নিজের খসখসে জিভ দিয়ে চেটে বললেন, গায়ের এই 5 উঁচু জাতের কাছে
3 দিন ধরে মোট 15 দিন কুসুমকে রাত কাটাতে হবে। তাহলেই কুসুম যাতে উঠে যাবে, আর কোনো অসুবিধা হবে না। লোভী হায়নাদের মতো কথাগুলো বললেন বৃদ্ধ বাচস্পতি। বাকি 4 মাথা ঠিক ঠিক বলে সম্মতি জানালো। সারা বিচার সভায় এবার একটা চাপা গুঞ্জন শুরু হলো। হিসেসে গলায় চক্রবর্তী বলে উঠল, শাস্ত্রে আছে যে ব্রাহ্মণ উচ্চ বর্ণের সেবা করলে তাহলেই যত নিচু জাতি হোক না কেন সে উদ্ধার পেয়ে যায় রে রাধু। তোরা হলি সব বাগদি, বাউরি, হাড়ি, নিচু জাত। তোরা তো আর শাস্ত্র, বেদ, উপনিষদ এসব পড়িসনি, তাই এইসব শাস্ত্রের বিধান জানিস না। না, আমি এই অন্যায় বিধান মানি না। বিচার সভায় কুসুম তীব্র প্রতিবাদ করে উঠল। এই বুড়ো শকুনিগুলো জোয়ান বয়সে আগে তোমার পিছু পিছু ছোক ছোক করতো মা, আর এখন আমার পিছনে। এদের এই অত্যাচারে আমরা গরিব ও নিচু জাতের লোকেরা চিরকাল শুধু পেশাই হয়েছি। আর না, আমি কিছুতেই এই অন্যায় বিধান মানব না। এই হতচ্ছাড়ি বজ্জাত মাগি, যত বড় মুখ নয় তত বড় কথা। হতচ্ছাড়ি বজ্জাত মাগি। 5 মাথা চিৎকার করে উঠল। বাচস্পতি মশাই, এর একটা উচিত শিক্ষা না দিলে পরে এই ছোট লোকগুলো কিন্তু আমাদের আর মানতে চাইবে না। ঘোষাল বাচস্পতিকে ফিসফিস করে বলল কথাটা। শোনো তোমরা, আমরা পঞ্চমাথারা এই বিধান দিলুম যে কুসুম বিধবা ও বাগদি হয়ে যে পাপাচার করে যাচ্ছে, তাই গায়ের পক্ষে ঘোর অমঙ্গল। আমরা বিধান দিলুম যে কুসুমকে এর জন্য 1000 টাকা জরিমানা দিতে হবে, আর জরিমানা না দিতে পারলে এই মা ও মেয়েকে গ্রামের এক ঘরে করা হবে। বাচস্পতি গভীর কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা কইছেন বাচস্পতি। আপনি ঠিক বলেছেন। সভায় একটা গুঞ্জন শোনা গেল। বাবু মশাইরা, আমরা দুজনে গরিব বেধবা, এত টাকা কোথা থেকে দেব? রাধু চোখের জল ফেলতে ফেলতে হাত জোর করে পঞ্চমাথাকে বললেন, পঞ্চমাথার এই হচ্ছে বিধান, হয় 1000 টাকা দাও, নয়তো এক ঘরে হও। এই বলে চৌধুরী খ্যা খ্যা করে হাসতে লাগলো। দত্ত হাসতে হাসতে রাধুকে বলল, আর যদি তোর মেয়ে কুসুম বাচস্পতি মশাইয়ের কথা মেনে নেয় তাহলে তো আর কোনো গোল হয় না, জরিমানাও দিতে হবে না, আর এক ঘরেও হতে হবে না। 3 রাত করে মোট 15 দিন এই 5 উচ্চ বর্ণের কুলিনদের সেবা করলেই এর সমাধান হয়ে যাবে। মা, চলে এসো। এই অন্যায় বিচার আমি মানব না, তাতে যা হয় হবে। কুসুম দৃঢ় গলায় তার মা রাধুকে বলল, দাঁড়া মাগি, তোর ব্যবস্থা আমি করছি। ঘোষাল দাঁতে দাঁত চেপে মনে মনে বলল। মাসখানেক পর সারা গায়ে এক অদ্ভুত রোগের লক্ষণ দেখা দিল। 2 কি 3 দিন ধরে জ্বর, গায়ে ও হাতে পায়ে ব্যথা ও তীব্র শ্বাসকষ্ট। ছোট ছোট শিশু ও বয়স্করা খুব তাড়াতাড়ি এই রোগের প্রকোপে পড়ল। বেশ কয়েকজন মারাও গেল এই রোগে। গায়ে ঘোর অমঙ্গলের ছায়া লেগেছে। বড় গুণিন নিয়ে এসে মায়ের মন্দিরে ভালো করে পুজো দিতে হবে, না হলেই বিপদ আমাদের পিছু ছাড়বে না কো। তাই আমি লাউহাটির মধু গুণিনকে ডেকে পাঠিয়েছি। ঘোষাল চণ্ডী মণ্ডপে হুকো খেতে খেতে সবাইকে বলল একদিন, মাসখানেক পর একদিন অমাবস্যার রাতে গ্রামের করুণাময়ী কালী মন্দিরে বিশাল বড় একটা হোমযজ্ঞ হচ্ছে। এক বিকট দর্শনের লোক হোম করছে। গ্রামে প্রায় সবাই সেই যজ্ঞে উপস্থিত। কর্তা মশাই, এ গায়ে ডাইনির ছায়া লেগেছে। কোনো বিধবা ঘোরতর অন্যায় কিছু একটা করেছে, আর তার পাবেই আজ এই গায়ের হাল। মধুগুণিন বাচস্পতিকে বলল। কি বলছো কি মধু? বাচস্পতিও যেন অবাক গলায় বলে উঠলেন, হ্যাঁ কর্তা, আমি হোমযজ্ঞ করতে করতে এই নির্দেশই পেলাম মা করুণাময়ী কালীর কাছ থেকে। তা আমাদের এখন কি করতে হবে মধু? ঘোষাল হিসেসে গলায় বলল, এই নষ্ট কুলোটা বেধমা মাগিকে মায়ের সামনে নিয়ে এসে শাস্তি দিতে হবে।
এই তবেই মা আমাদের কৃপা করবেন। মধুগুণিন একটা ক্রূর ও মুচকি হেসে বলল ঘোষালকে, আপনি কি আদেশ করেন বাচস্পতি মশাই? নিয়ে এসো সেই পাপিষ্ট বেধবা মাগিকে। বাচস্পতি গম্ভীর কণ্ঠে আদেশ দিলেন ঘোষালকে। ঘোষাল তৎক্ষণাৎ জনা 10 লোক নিয়ে মন্দির থেকে বেরিয়ে গেল। এখন নিশুতি রাত। একটি নৌকা নদীর ঘাটে এসে দাঁড়ালো। নৌকা থেকে এক যুবক নেমে এসে গায়ের ভেতরে প্রবেশ করে। যেদিকে নিচু জাতেরা থাকে সেই দিকে এগিয়ে যায়। কুসুম, আমি এসেছি। যুবকটি কুসুমের বাড়ির দরজার সামনে এসে নিচু গলায় বলে উঠল। খুট করে একটা শব্দ হলো। বাড়ির দরজা খুলে কুসুম বাইরে এসে দেখল যে নবীন তাকে নিতে এসেছে। তুমি এসেছো? এসো, ঘরের ভেতর এসো, আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। কুসুম খুশির গলায় বলে উঠল। এই বলে নবীনকে বাড়ির দাওয়ায় বসিয়ে কুসুম বাড়ির ভেতরে বাঁধা ছাদা করতে গেল। কিছুক্ষণ পরে বাইরে একটা কোলাহল শুনে কুসুম এসে দেখল যে জনা 10 গ্রামবাসী তাদের বাড়ির দাওয়াতে একটি খুঁটির সাথে নবীনকে পিছমড়া করে বেঁধে রেখেছে, আর ঘোষাল তাদের নেতৃত্ব দিচ্ছে। মশালের আলোয় ঘোষালের মুখটা ঠিক যেন একটা নরপিশাচের মতো লাগছে। শালা বজ্জাত মাগি, তোর বড্ড বার বেড়েছে না রে, বড্ড বার বেড়েছে। তোর এত বড় সাহস যে তুই আমাদের কথা অবজ্ঞা করিস। দেখ মাগি, আজ তোর কি হাল আমরা করি। তোদের জন্যে, শুধু তোদের জন্যে এই অবস্থা সারা গাঁয়ের। এই এই তোরা ওই বজ্জাত মাগি আর ওর মাটাকে নিয়ে চল মায়ের মন্দিরে। ঘোষাল শয়তানের হাসি হেসে বলল লোকজনদের। কিছুক্ষণ পর নবীন, রাধু ও কুসুমকে নিয়ে ঘোষাল ও গ্রামের লোকজন করুণাময়ী কালী মন্দিরে এসে হাজির হলো। হ্যাঁ, এই তো দেখছি সাক্ষাৎ ডাইনি। হ্যাঁ, এই ডাইনিকে যদি জ্যান্ত পুড়িয়ে মারা হয় তবেই এই গা এই ভয়ানক অভিশপ্ত ব্যাধি থেকে মুক্তি পাবে। হ্যাঁ। মধুগুণিন ক্রূর হেসে বলল বাচস্পতিকে। তা তোমরা কি চাও? পঞ্চমাথা সমগ্র গ্রামবাসীকে জিজ্ঞাসা করল। এই ডাইনি আর তার মাকে আগুনে পুড়িয়ে মারা হোক। সকল গ্রামবাসী উত্তেজিত স্বরে বলে উঠল, বাচস্পতি মশাই, দয়া করে এমন করবেন না। আমি আপনাদের পায়ে পড়ছি। আমি কুসুমকে নিয়ে এই গা ছেড়ে চলে যাব। না না, এ হয় না। এই ডাইনিকে আজ পুড়িয়ে মারা হবে। বাচস্পতি মশাই, কুসুম পোয়াতি, ওর গর্ভে আমার সন্তান বড় হচ্ছে। দয়া করে এমন অনাচার করবেন না, ধর্মে সইবে না। আমাদের তুমি ধর্ম অধর্মের পাঠ পড়াতে এসো না নবীন। একটা বিধবা বাগদির মেয়েকে তুমি ঘরের বউ করতে চাও? তোমার সাহস তো মন্দ নয়। নবীন সবার কাছে কাতর কণ্ঠে অনুনয় করল, কিন্তু কোনো ফল হলো না। সুখচর গ্রামের লোকজনদের আজ যেন মাথায় শয়তানের আগুন জ্বলছে। সমস্ত গ্রামবাসী উত্তেজিত গলায় বলল, কুসুমের আজকে শেষ দেখে ছাড়বো। আমরা আজ কুসুমের শেষ দেখে ছাড়বো। নবীন ঘোষালকে বলল, ঘোষাল দাদা, আমার সন্তান ওর গর্ভে বড় হচ্ছে। দয়া করে এমন ভয়ঙ্কর কাজ তোমরা করো না। নবীন, ভুলে যেও না, কুসুমের গর্ভে একটা পাপের ফসল গড়ে উঠছে। বেদবা মাগির গর্ভে যে বড় হচ্ছে সে এক পাপের ফসল, বুঝলে? পাপ পাপ পাপের ফসল। কুসুম আর কুসুমের মা সমস্ত গ্রামবাসীর কাছে অনেক অনুরোধ, অনুনয়, বিনয় করল, কিন্তু সবই বিফলে গেল। সমস্ত গ্রামবাসী মা করুণাময়ী কালীর মন্দিরের সামনে কুসুম আর কুসুমের মাকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করল। যতক্ষণ না দুটো নারীর শরীর পুড়ে ছাই হয়ে গেল, ততক্ষণ সমগ্র গ্রামবাসীর জান্তব উল্লাস চলতেই থাকল। যখন কুসুম ও রাধুর শরীরটা পুড়ে ছাই হয়ে গেল, তখন সেই হায়নার দলের উল্লাসও শেষ হলো। হঠাৎ কড়কড় করার শব্দে একটা বজ্রপাত হলো। সবাই চমকে তাকিয়ে দেখল যে বজ্রাঘাতে মধুগুণিনের পোড়া দেহটা মন্দিরের সামনে পড়ে আছে। আকাশ ভেঙে বৃষ্টি নামলো সুখচার গায়ে।
নদীর বাঁধের উপর বসে নিতাই ও সুবল দুজনে মাছ ধরছিল। আরে নিতাই, এইরকমটাই কি চলতে থাকবে নাকি চিরটাকাল? ক দেখি। ধুর সালা, আরে সেই থেকে বসে আছি, আরে একটা মাছের দেখা নেই শুনলে? ছিপটা তুলে নিয়ে নিতাই একটা বিড়ি ধরিয়ে এক মুখ ধোয়া বের করে বলল, শুনলে? শুন শুন শুন, যা পাপ করেছে না ওই সুকচারের লোকজনেরা, তাতে এখনো যে বেঁচে আছে এই ঢের নয় কি? তা বলে আর কতদিন ক দেখি নিতাই? আর কতদিন? কত সাধু সন্ন্যাসী ও ঝাপির ফকির তো এলো, হ্যাঁ, কিন্তু কিছু কি করতে পারলো বেটারা? হ্যাঁ, যাকে সেই একই অবস্থা। হ্যাঁ, চল চ দেখি, এ আশালার মাছ উঠবে না। এই বলে সুবল নিজের ছিপখানি তুলে নিল। নদীর বাঁধের উপর দিয়ে দুই বন্ধুতে যেতে যেতে নিজেদের মধ্যে দেশের কথাবার্তা বলছে। সুবল বলল, এ নিতাই, শুনছি নাকি জাপানিরা কলকাতায় বোম ফেলছে? ঠিকই বলে আছিস রে, ঠিকই বলে আছিস। আরে শুন না, আরে কালকে ফটিক মাস্টারের বৈঠকখানায় গায়ের মাথারা সে কথাই বলছিল রে। হ্যাঁ রে নিতাই, বেশ বড় বোমা না রে? ও নিশ্চয় নিশ্চয় ও বড় বোমাই হবে বটে, বুঝলি? না হলে পরে কলকাতার লোকজনেরা সব দলে দলে এদিক পানে আসতেছে কেন বল দেখি? নিতাই একটা ভারী কি গলায় উত্তর দিল সুবলকে। আজ সকাল থেকে রতন বাউরির মনটা খারাপ হয়ে আছে। মন্দিরের চাতালে বসে বসে সে চিন্তা করছিল যে আর এইভাবে তো থাকা যায় না, একটা কিছু না কিছু বিহিত করতেই হবে। রতন মন্দির থেকে নেমে কানাই ডাক্তারের বাড়ির দিকে পা বাড়ালো। কানাই ডাক্তারের বাড়ির সামনে আজ মেলা ভিড়। কানাই এই সুকচর গাঁয়ের ডাক্তার। আশেপাশের 10-12টা গ্রামের মধ্যে তার বেশ নাম আছে, তাই অনেক দূরের গাঁ থেকেও রুগী আসে তার কাছে। কানাই নিজের বাড়ির বৈঠকখানায় বসে রুগী দেখছিল। রতনকে দেখে কানাই বলল, একটু বসো রতন দাদা, হাতে এই কটা রুগী দেখে তারপর তোমার কথা শুনছি। রতন একটা বিড়ি ধরিয়ে সামনের বেঞ্চে বসে পা দোলাতে দোলাতে কানাইয়ের রুগী দেখা দেখতে লাগলো। রুগী দেখা হলে কানাই ডাক্তার রতনের দিকে তাকিয়ে বলল, বলো রতন দা, কি বলবে? ডাক্তার, কি করা যায় কিছু ভাবলে? আর কত কাল এইরকম চলবে বলতে পারো? রতন উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলো কানাইকে। আমিও তাই ভাবছি দাদা। এক কাজ করা যাক, পরশু রবিবার, ওই দিন বিকেলে গায়ের সবাইকে নিয়ে চণ্ডী মণ্ডপে একটা সভা ডাকা যাক। কি বলো রতনদা? ঠিক কইছো ডাক্তার। শোনো, ফটিক মাস্টার, তুমি, শিবু ঘোষ, আচার্যি মশাই, হরেন সামন্ত, তোমরা সব গায়ের মাথারা এক হয়ে এর একটা বিহিত করার ব্যবস্থা করো দেখি। তাহলে দাদা, তুমি সবাইকে গিয়ে বলো পরশু রবিবার বিকেলে যেন সবাই ওই চণ্ডী মণ্ডপে হাজির থাকে। কানাই ডাক্তারের কথা শুনে রতন বলল, ও তুমি কিছু ভেবো না ডাক্তার, আমি সকলের খবর দিয়ে দিচ্ছি খন। এই বলে রতন বাউরি কানাইয়ের কাছ থেকে বিদায় নিল। রবিবার বিকেলে চণ্ডী মণ্ডপে একটা আলোচনা সভা বসেছে। ইউনিয়ন বোর্ডের সভাপতি হরেন সামন্তকে প্রধান অতিথি করা হয়েছে। ফটিক মাস্টার প্রথমে শুরু করল। আপনারা সবাই জানেন যে আজ থেকে প্রায় 100 বছর আগে আমাদের এই সুকচর গ্রামে একটা ভয়ঙ্কর অভিশাপ নেমে আসে, যা এখনো পর্যন্ত রয়ে গেছে। আমরা ও আমাদের পূর্বপুরুষেরা অনেক চেষ্টা করেও এই অভিশাপ থেকে মুক্তি পাইনি। অনেক সাধু সন্ন্যাসী গুণীন ফকির এসেছেন, কিন্তু সবাই বিফল হয়ে ফিরে গেছে। শেষবার যখন এক অঘরীতান্ত্রিক এসেছিলেন, তিনি তখন সব দেখে বলেছিলেন যে কাশী থেকে কোনো এক পুণ্যাত্মা মহাপুরুষ যদি আসেন আমাদের গ্রামে, যিনি শৈব ও শাক্ত এই দুই ধরনের মার্গেই সিদ্ধিলাভ করেছেন, তাহলে তার কৃপায় আমরা এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পেতে পারি। কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজি করেও সেই রকম কাউকে পাইনি। আমার নিজের মনে হয় যে একবার যদি কাশীতে গিয়ে আমরা একটু খোঁজ খবর নিই, তাহলে নিশ্চয়ই কোনো বড় সাধকের সন্ধান পেতে পারি, যিনি আমাদের এই বিপদের হাত থেকে উদ্ধার করতে পারেন। তো আপনারা সবাই কি বলেন?
ফরিক মাস্টার সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, মাস্টার ঠিক বলেছে। সবার মধ্যে থেকে একটা গুঞ্জন ভেসে এলো। কানাই ডাক্তার উঠে দাঁড়িয়ে এবার বলল, কিন্তু কাশিতে যাবেটা কে? একে বিদেশে বিভূঁই এলাকা, তার উপর যাতায়াতের একটা খরচ খরচাও তো আছে নাকি? এটাও ঠিক কথা কইছে ডাক্তারে। সবার মধ্যে আবার একটা গুঞ্জন শোনা গেল। হরেন সামন্ত চণ্ডীমণ্ডপে উপস্থিত সবাইকে বলল, আমি বলি কি, রতনই না হয়ে যাক, খরচ খরচা যা হবে তা না হয় গাঁয়ের সবাই মিলেই দেব, তাতে ওই অভিশাপের হাত থেকে সবাই রক্ষা তো পাবে। কি বলেন আপনারা সবাই? বৃদ্ধ সাধুচরণ রায় বলে উঠলেন, আর সেই ভালো, রতন নবদ্বীপে শ্রী গোসাইয়ের কাছে দিককে নিয়ে। মাস্টার ঠিক বলেছে। লোকও ভালো, দেবদি যে ভক্তি টক্তি আছে। তাহলে এটাই ঠিক হলো যে রতনদা 1 হপ্তাহ বাদে কলকাতাতে যাবে, সেখান থেকেই কাশি। হ্যাঁ, এটাই ঠিক ব্যবস্থা হইল। এই বলে সবাই চণ্ডীমণ্ডপ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে পা বাড়ালো। গধূলির লাল আলোতে নদীর জলে একটা অদ্ভুত রং খেলা করছে। একটি ডিঙি নৌকায় একজন বছর 40-এর যুবা সন্ন্যাসী বসে আছে। একটা পুটলি ও একটি দোতারা সন্ন্যাসীর পায়ের কাছে পড়ে আছে। বাবা ঠাকুর, একখান গান হয়ে যাক। বুড়ো মাঝি নৌকা বাইতে বাইতে সন্ন্যাসীকে অনুরোধ করল। মাঝির কথা শুনে সন্ন্যাসী হেসে দোতারাটি হাতে তুলে নিয়ে নিজের দেবদত্ত কণ্ঠস্বরে গান ধরলেন। তাই মা আমি নিলাম শরণ, তাই মা আমি নিলাম শরণ, তোর দুটি রাঙা চরণ, তোর দুটি রাঙা চরণ, তাই মা আমি নিলাম শরণ, তাই মা আমি নিলাম শরণ। এড়িয়ে গেলাম মায়ার বাঁধন, মা তোর ভয় চরণ পেয়ে, এড়িয়ে গেলাম মায়ার বাঁধন, মা তোর ভয় চরণ পেয়ে। ওরে জগৎ জুড়ে জাল ফেলেছিস মা, শ্যামা কি তুই জেলের মেয়ে। ওরে জগৎ জুড়ে জাল ফেলেছিস মা, শ্যামা কি তুই জেলের মেয়ে। তাই মা আমি নিলাম শরণ, তাই মা আমি নিলাম শরণ, তোর দুটি রাঙা চরণ, তোর দুটি রাঙা চরণ, তাই মা আমি নিলাম শরণ, তাই মা নিলাম শরণ। আহা, কি গান শোনাইলে গো বাবা ঠাকুর। পরানটা কেমন জানি উথালি পাথালি করতেছে। বৃদ্ধ মাঝি চোখ মুছতে মুছতে বলল সন্ন্যাসীকে, বাবা ঠাকুর, এ গান কি তুমি লিখছো? না না গো চাচা, এই গান আমি লিখিনি গো। সন্ন্যাসী দোতারাটা গলা থেকে খুলে আবার নিজের পাশে রেখে বলে উঠলেন মাঝিকে। বেশ খানিকটা যাবার পর দূরে একটা গ্রামের ঘাট দেখা যাচ্ছে। আচ্ছা চাচা, ওই যে এই দূরে যে গাঁটা দেখা যাচ্ছে, ওর নাম কি গো? তবা তবা বাবা ঠাকুর, ও যে অভিশপ্ত গাঁ, ভয়ে নোকে ও গায়ের নাম মুখে আনে না কো। চাচা শোনো, তুমি বরং নৌকোখানা নিয়ে গিয়ে ওই গায়ের ঘাটেই ফেরাও, বুঝলে? কিন্তু বাবা ঠাকুর, তুমি চিন্তা করো না চাচা, আমার সাথে মা আছেন, স্বয়ং মা আছেন আমার সাথে। সন্ন্যাসী হেসে বললেন বৃদ্ধ মাঝিকে। সন্ন্যাসীর গলায় এমন কিছু ছিল যে মাঝি আর দ্বিরুক্তি না করে নৌকাটা সুখচর গ্রামের ঘাটে ভেড়ালো। তারা ভরা সন্ধ্যায় সুখচর গায়ের নির্জন ঘাটে সন্ন্যাসী পা রাখলেন। ভাড়া মেটাতে গেলে বৃদ্ধ মাঝি কিছুতেই সন্ন্যাসীর কাছ থেকে ভাড়া নিল না। সন্ন্যাসী ঘাট থেকে একটু এগিয়ে গেলে বৃদ্ধ মাঝি হঠাৎ জিজ্ঞেস করল,
ও বাবা ঠাকুর, তোমার নামটা জানা হইল না যে। আমার নাম রুদ্র গো চাচা, রুদ্র শঙ্কর কৌল। চেতন কালীর কর যতন, মূর্তিতে কি আর সাড়া মেলে, শ্বাসের সুরে বিরাজে মা, যে দেখ তোর অন্তপুরে, চেতন কালীর কর যতন। পূব আকাশে রবি সবে মাত্র উকিঝুঁকি দিতে শুরু করেছে। সুবল নিজের বাড়ি থেকে বের হয়ে হাতের গারুটা নিয়ে নদীর পাড়ের দিকে যাচ্ছে। হঠাৎ সুবলের কানে এলো কেউ অপূর্ব সুন্দর গলায় গান গাইছে। সুবল অবাক চোখে এদিক ওদিক তাকিয়ে দেখল এক অনিন্দ সুন্দর যুবক সন্ন্যাসী গাঁয়ের চণ্ডীমণ্ডপের চাতালের শালকাঠের গুড়িতে ঠেস দিয়ে বসে আপন মনে একটা দোতারা বাজিয়ে গান গাইছেন। সন্ন্যাসী চোখ বন্ধ করে ভাবে বিভোর হয়ে এক মনে গান গাইছেন। কয়েকটি কুকুর চণ্ডীমণ্ডপের পাশে চুপটি করে বসে সমানে লেজ নাড়াচ্ছে। সুবল হাঁ করে সন্ন্যাসীকে এক দৃষ্টে দেখতে লাগলো। সুবল এতটাই অবাক হয়ে গেছে যে প্রকৃতির ডাকও ভুলে গেছে সে। গান শেষ হলে পরে সন্ন্যাসী গলা থেকে দোতরাটা নামিয়ে নিজের পাশে রাখলেন। নিজের পুটুলি থেকে কিছু মুড়ি বের করে কুকুরগুলোকে খেতে দিয়ে বললেন, খা বেটারা, খা 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 খা। জয় তারা, জয় জয় তারা। আপনি কে বাবা ঠাকুর? হ্যাঁ, কোথা থেকে আইতেছেন? সুবল অবাক গলায় জিজ্ঞেস করল সন্ন্যাসীকে। সন্ন্যাসী মিটিমিটি হেসে সুবলকে উত্তর দিলেন, আমি এক পথিক, পথের সন্ধান করতে করতে আপনাদের এই গায়ে কাল সন্ধ্যেই এসেছি। সুবল গোল গোল চোখে সন্ন্যাসীকে জিজ্ঞেস করল, আপনি কাল সারা রাত এইখানে ছিলেন? সন্ন্যাসী একটা কুচকুচে কালো কুকুরকে আদর করতে করতে বললেন, না, ঠিক একা ছিলাম না, এরাও ছিল আমার সাথে। বাবা ঠাকুর, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনার হেয়ালি ঠিক বুঝতে পারছি না গো। সুবল মাথা চুলকে সন্ন্যাসীকে বলল। সন্ন্যাসী হো হো করে হেসে বলে উঠলেন, আমি কাশি থেকে আসছি গো, কাশি থেকে। আজ বছর দুয়েক হলো আমি গুরুদেবের আজ্ঞাতে দেশে দেশে ভ্রমণ করে বেড়াচ্ছি। বাবা ঠাকুর, আপনি কাশি থেকে আইছেন? এই বলে সুবল হাতের গাড়ু ফেলে ছুটতে ছুটতে গেল গায়ের সবাইকে খবরটা দিতে। ফটিক মাস্টার একটা নিমের ডাল দিয়ে বাড়ির রোয়াকে বসে দাঁতন করছিল। এমন সময় সুবল হাঁপাতে হাঁপাতে এসে বলল, বলি ও মাস্টার, মাস্টার শিগগির একবার চণ্ডী মণ্ডপে চলো গো মাস্টার। আমি সকালবেলায় গাড়ু হাতে নদীর পানে যেতে গিয়ে দেখি, ও বাবা, সে কি কাণ্ড গো, সে কি ভয়ানক কাণ্ড। দেখেই তো আমার দুই চোখখান দুই দিকে টেইরে গেল গো মাস্টার। তো তুমি একবার চলো দেখি মাস্টার, হ্যাঁ, গিয়েই দেখবে কি কাণ্ডটাই না হয়েছে। এই বলে সুবল হাঁপাতে হাঁপাতে দম নিতে লাগলো। আরে মাস্টার, চণ্ডী মণ্ডপে এক সন্ন্যাসী এইছে গো। কাল সারা রাত হ্যাঁ নাকি একা চণ্ডী মণ্ডপে বৈশা ছিল। জিজ্ঞাইতে কইল হ্যাঁ নাকি কাশি থেকে আইছে। ফটিক অবাক হয়ে সুবলকে জিজ্ঞেস করলো, কি বলছিস শুভলে? সন্ন্যাসী একা সারা রাত গাঁয়ের চণ্ডী মণ্ডপে বসেছিল? তাহলে আর বলছে কি মাস্টার, তুমি কি চলো দেখি। হ্যাঁ, আমি যাচ্ছি। তুই এক কাজ কর, তুই গাঁয়ের আর সবাইকে খবরটা দে, যা যা। এই বলে ফটিক মাস্টার একটা ফতুয়া গলিয়ে গায়ের চণ্ডী মণ্ডপের দিকে পা বাড়ালো। আর সুবল গ্রামের বাকিদের খবর দিতে চলে গেল। কে বলো তো, কোথা থেকে এসেছেন? একা সারা রাত এই গায়ে রাত কাটালো? গ্রামের প্রায় সবাই চণ্ডী মণ্ডপে হাজির হয়ে নিজেদের মধ্যে চাপা গলায় গুঞ্জন শুরু করেছে। ফটিক, কানাই ও হরেন সামন্ত সন্ন্যাসীর কাছে গিয়ে হাত জোর করে প্রণাম করে বলল, বাবা ঠাকুর, কোথা থেকে আসা হচ্ছে? আর আপনার নাম কি বাবা ঠাকুর? সন্ন্যাসী হেসে ওদের প্রশ্নের উত্তর দিলেন, আমার নাম রুদ্র শঙ্কর কৌল, আমি কাশীর শৈব সাধক ব্রহ্মানন্দজির শিষ্য। ব্রহ্মানন্দজি, যিনি সাক্ষাৎ কাশ্মীর চলন্ত শিব শ্রী শ্রী ত্রৈলঙ্গ স্বামীর শিষ্যদের মধ্যে একজন। ভিড়ের মধ্যে থেকে আবার একটা গুঞ্জন শোনা গেল।
রুদ্রশঙ্কর আবার বলতে শুরু করলেন। আমার শৈব সাধনা শেষ হবার পর গুরুদেবের কাছ থেকে অনুমতি নিয়ে আমি তারাপীঠে আসি তন্ত্র সাধনার জন্য। তারাপীঠে আমি খ্যাপা বাবার কাছ থেকে মা তারা দীক্ষে নিই, আর তারপর আমি শাক্ত সাধনা শুরু করি। গুরুদেবের কৃপায় অবশেষে মায়ের সাধনা শেষ হওয়ার পর গুরুদেব খ্যাপা বাবার অনুমতি নিয়ে বছর দেড়েক হলো আমি এই পরিব্রাজক হয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি। কাল বিকেলে এইখান দিয়ে এই নৌকো করে যেতে যেতে আপনাদের এই গ্রাম দেখে বড় ভালো লেগে গেল, তাই ভাবলাম কদিনের জন্য আপনাদের এই গ্রামেই রয়ে যাব। তো যদি আপনাদের কোনো অসুবিধা না হয় তবে একটু থেকে যাব ভাবছি। হ্যাঁ। ফটিক, কানাই ও হরেনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন রুদ্রশঙ্কর। রুদ্রর কথা শেষ হতেই ভিড়ের মধ্যে থেকে আবার একটা চাপা গুঞ্জন শুরু হলো। এই সেই অঘরী বাবার কথা মনে হচ্ছে এবার বলবি। এই অঘরী বাবা বলেছিলেন যে একজন কাশীর সন্ন্যাসী, যিনি এই শৈব ও শাক্ত এই দুই সাধনায় সিদ্ধপুরুষ হবেন, তিনি এই অভিশাপ থেকে আমাদের মুক্তি দেবেন। এই সন্ন্যাসী তো তারাপীঠের বিখ্যাত সাধক খ্যাপা বাবারও শিষ্য। এই খ্যাপা বাবাও তো শুনছি নাকি তারাপীঠের বামা খ্যাপার প্রিয় শ্রেষ্ঠ ছিল। হ্যাঁ, অসুবিধে কেন বলছেন বাবা ঠাকুর? এ তো আমাদের পরম সৌভাগ্য যে আপনি আমাদের গায়ে অতিথি হয়ে থাকবেন। ফটিক ও কানাই হাত জোর করে রুদ্রশঙ্করকে বলল, বাবা ঠাকুর, আপনার কোনো রকম রাত্রে অসুবিধা হয়নি? আপনি যে একা ছিলেন, কোনো গোলমাল হয়নি? হরেন সামন্ত অবাক গলায় প্রশ্ন করল রুদ্রশঙ্করকে। রুদ্রশঙ্কর একটু অবাক হয়েই ওদের জিজ্ঞেস করল, আচ্ছা, কি ব্যাপার বলুন তো? কাল বুড়ো মাঝিও এই গ্রামের ঘাটে কিছুতেই নৌকো ভেরাতে চাইছিল না, বলছিল কিসব নাকি অভিশাপ টভিশাপ আছে আপনাদের এই গ্রামে। আজ ভোরবেলায়ও একজন একই প্রশ্ন করলো যে আমার কোনো অসুবিধে হয়েছে কিনা। এখন আপনারাও বারবার একই প্রশ্ন করছেন, এতে আমাকে একটু খুলে বলবেন ব্যাপারটা। হ্যাঁ, এই গ্রাম নিয়ে এত ভয় কেন লোকজনের? আর একা সারা রাত থাকলে অসুবিধেটাই বা কি? কানাই ডাক্তার তখন এগিয়ে এসে রুদ্রশঙ্করকে বলতে শুরু করল সুখচর গাঁয়ের অভিশাপ। বাবা ঠাকুর, আজ থেকে প্রায় 100 বছর আগে এই গ্রামে এক বাগদি বিধবা মেয়ে ছিল। তার নাম কুসুম। সেই কুসুম নদীর ওপারে গঞ্জের এক ছেলেকে ভালোবাসত, যার নাম ছিল নবীন। সব শুনে রুদ্রশঙ্কর জিজ্ঞেস করলেন, তারপর কি হলো? কানাই আবার বলতে শুরু করল, বাবা ঠাকুর, তারপর মধুগুনিনের উপরে সশব্দে বাজ পড়ল আর অঝোর ধারায় বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টি টানা 7 দিন ধরে হয়েছিল, যার ফলে এই গ্রামে প্রবল বন্যা হয়। আর মা করুণাময়ী কালীর মন্দিরের দরজা সেই অভিশপ্ত রাতের পর থেকে সেই যে বন্ধ হয়েছে আর খোলেনি। আজ পর্যন্ত কেউ আর মার মন্দিরের দরজা খুলতেই পারেনি। এই ঘটনার পর নবীন কোথায় যেন চলে যায়। 10 বছর পর নবীন কামরূপ কামাখ্যা থেকে তন্ত্র সাধনা সিদ্ধি অর্জন করে এই সুকচরে ফিরে আসে। যে ছেলেটা শান্ত ধীরস্থির নবীন কবিরাজ ছিল, সে তখন পিশাচ সিদ্ধ হয়ে এই গ্রামে ফিরল। তখন তাকে চেনা দেয় এক মাথা জটা, চোখ দুটো সব সময় জবা ফুলের মতন টকটকে লাল, সঙ্গে এক ভয়ঙ্কর দেখতে ভৈরবী। একে মায়ের মন্দিরের দরজা বন্ধ। তারপর নবীনের ওই রকম করালো ভয়ঙ্কর রূপ ও পিশাচ সিদ্ধ শক্তি। গ্রামের লোকজন তো সব ভয়েই তথস্থ হয়ে গেল। গ্রামে এসে নবীন ও ভৈরবী ওই মন্দিরের পাশে একটা কুটির করে থাকতে শুরু করলো, আর কিসের একটা হোমযজ্ঞ রোজ নিস্তত রাতে করত। 1 মাস পরে এক ঘোর বর্ষা রাতে বাচস্পতি মশাই, ঘোষাল, দত্ত, চক্রবর্তী ও চৌধুরীরা এক রাতেই সমূলে নির্বংশ হয়। বাচস্পতি মশাইয়ের একমাত্র নাতি সেই সময় নবদ্বীপে ছিল। সেই নাতি ও নবদ্বীপে সেই দিন রাতে ভেদ বমি করতে করতে মারা যায়। পরের দিন নবীন সেই ভৈরবীকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। যাবার আগে নবীন নিজের হাতে এই গ্রামের মাটি ও ধুলো নিয়ে কি একটা মন্ত্র পড়ে।
এই গ্রামের বাতাসে সেই ধুলো মাটি ছড়িয়ে দেয় ও অভিশাপ দেয়। কি অভিশাপ দেয় নবীন? আজ্ঞে বাবা ঠাকুর, নবীন অভিশাপ দিয়েছিল যে এই গ্রামের কোনো লোক বা বাইরে থেকে কেউ যদি রাতের বেলায় এই গ্রামে ঢোকে বা বাড়ির বাইরে বের হয় তাহলে তার ভয়ঙ্কর মৃত্যু ঘটবে। হরেন সামন্ত হাত জোর করে রুদ্রশঙ্করকে বলল, বাবা ঠাকুর, নবীন চলে যাবার কিছুদিন পর থেকেই এই অভিশাপ ঘটতে শুরু করলো। রাত্রিবেলায় গ্রামের কোনো লোক যদি নিজের বাড়ির বাইরে বের হয় বা কেউ যদি বাইরে থেকে এই গ্রামে আসে রাতের বেলায়, তাহলে সে বিভৎস অবস্থায় খুন হয়ে পড়ে থাকে। সকালবেলায় তার শরীরটা ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এই গ্রামে। আর নবীনের কি হলো? আজ্ঞে বাবা ঠাকুর, পঞ্চমাথারা নির্বংশ হওয়ার পরপরই নবীন ও ভৈরবী কোথায় যেন চলে যায়। তারপর থেকে ওদের খোঁজ আর কেউ পায়নি। এই বলে কানাই ডাক্তার চুপ করলেন। আচ্ছা, আপনারা কোনো বড় তান্ত্রিক বা গুণিন এনে এর কোনো প্রতিকার করেননি? রুদ্রশঙ্কর প্রশ্ন করলেন কানাইকে। রুদ্রশঙ্করের কথা শুনে ফটিক মাস্টার বলল, সে কি আর করিনি বাবা ঠাকুর। আমাদের বাপ ঠাকুরদা ও আমরা অনেক তান্ত্রিক, ওঝা ও গুণিন, পীর ও ফকির নিয়ে এসেছিলাম গাঁয়েতে এই অভিশাপ থেকে যাতে মুক্তি পেতে পারি, কিন্তু সকলেই শেষ পর্যন্ত বিফল হয়ে ফিরে গেছেন। আচ্ছা, আপনারা সবাই এই গ্রাম ছেড়ে চলে যাননি কেন? ভিড় ঠেলে রতন বাউরি রুদ্রর সামনে এসে দাঁড়িয়ে বলল, গ্রামের লোক সেও করতে গেছিল গো বাবা ঠাকুর। কি হয়েছিল তখন? বাবা ঠাকুর, যারাই এই গ্রাম ছেড়ে পালাতে গেছে তারা কেউ এই অভিশাপের থেকে মুক্তি পায়নি গো। গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যেতেই কিছুদিনের মধ্যেই সেখানে গোষ্ঠী শুদ্ধ মরেছে, একজনও কেউ জ্যান্ত বাঁচেনি গো। আরে শেষ উদাহরণ আমি গো বাবা ঠাকুর, আমি এই রতন বাউরি গো বাবা ঠাকুর, এই রতন বাউরি। এই বলে রতন রুদ্রশঙ্করের সামনে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আরে বাবা, কি করছেন? উঠুন উঠুন উঠুন, আপনি উঠুন। এই বলে রুদ্রশঙ্কর রতনকে তুলে নিজের বুকে টেনে নিলেন। রুদ্রশঙ্করের স্নেহের আলিঙ্গনে রতনের মনে হলো কেউ যেন একখণ্ড বরফের স্পর্শ তার সমস্ত জ্বালা যন্ত্রণার উপর রেখে দিয়েছে। রতন ধীরে ধীরে ধাতস্থ হলো রুদ্রর স্নেহের স্পর্শে। বাবা ঠাকুর, আপনি প্রথম ব্যক্তি যে সারা রাত এই গ্রামের চণ্ডী মণ্ডপে একলা রাত কাটিয়েও অক্ষম আছেন। এই অভিশাপের ফলে গাঁয়ের কুকুর বিড়ালগুলো রাতে গ্রামে ঘুরে বেড়ায় না। কানাই ডাক্তার রুদ্রশঙ্করকে বলল, আপনি আমাকে ওই অভিশাপের হাত থেকে বাঁচান। গ্রামের সবাই রুদ্রশঙ্করকে হাত জোর করে মিনতি করল। আমার গুরুদেবরা সবসময় আমাকে বলেছেন যে মানুষ বিপদে পড়লে তোমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করবে তাদেরকে রক্ষা করার। বাকিটা তো ওই খেপি বেটির হাতে। জয় তারা, জয় জয় তারা, জয় মহাকাল। এই বলে রুদ্রশঙ্কর সেই আদি ও অনন্ত শক্তির উদ্দেশ্যে নিজের দুহাতকে করজোড়ে কপালে স্পর্শ করে। তারপর গ্রামবাসীদের বলে, আপনারা চিন্তা করবেন না, মায়ের ইচ্ছে হলে সব ঠিক হয়ে যাবে। রুদ্রর কথা শুনে সুখচরের লোকজন মায়ের নামে হর্ষধ্বনি করে উঠল, জয় মা, জয় জয় মা। বাবা ঠাকুর, আপনি তাহলে আমার বাড়িতে আশ্রয় গ্রহণ করুন। হরেন সামন্ত বিনীত গলায় অনুরোধ করল রুদ্রশঙ্করকে। সামন্ত মশাই, আমি সাধু সন্ন্যাসী মানুষ, আমি না হয় মায়ের কাছেই থাকি, মায়েতে পোয়েতে দিব্যি একসাথে কাটিয়ে দেব। আপনারা আমাকে মায়ের মন্দিরেই নিয়ে চলুন। বেশ, তাই চলুন বাবা ঠাকুর। এই বলে গ্রামের লোকজনেরা রুদ্রশঙ্করকে নিয়ে মা করুণাময়ী কালী মন্দিরের দিকে এগিয়ে গেল। রুদ্রর সাথে সাথে চণ্ডীমণ্ডপের কুকুরগুলো রুদ্রর পিছু নিল। মায়ের মন্দিরটা গ্রামের শেষ প্রান্তে। মন্দিরের এক পাশ দিয়ে বয়ে চলেছে নদী। চুন ও সুরকি দিয়ে লাল ইটের তৈরি মন্দির।
সামনের সিঁড়ি দিয়ে উঠে লম্বা 4 চৌকো দালান, তার উপরে বাংলা 4 চালার ধাঁচের মায়ের মন্দির। কালো শালকাঠের মজবুত দরজা, দরজার গায়ে শঙ্খ ও পদ্মের প্রতিকৃতি। মন্দিরের দরজা বন্ধ। মন্দিরের লাগোয়া একটা ছোট্ট নাট মন্দির। 12টি খিলান বিশিষ্ট নাট মন্দিরের ভিতরে দেওয়ালে দশ মহাবিদ্যার ছবি আঁকা। মন্দিরের বাইরে একটি ছোট্ট বাগান, তাতে জবা, করবি, টগর, জুই ও বেল ফুলের গাছ। বাহ, মায়ের মন্দির আর বাগান তো দারুণ সুন্দর। হ্যাঁ, আপন মনেই বলে উঠলেন রুদ্রশঙ্কর। হ্যাঁ বাবা ঠাকুর, আমাদের রতনদা এই মন্দির আর এই বাগান নিজের হাতে রোজ পরিচর্যা করেন। কানাই ডাক্তার এসে বলল রুদ্রকে। আগে বাবা ঠাকুর, ছেলে তো সে মা তো রাগ অভিমান করতেই পারে, তা বলে কি ছেলেও মার উপর রাগ করবে বলো? হ্যাঁ, তাই আমি রোজ মায়ের মন্দির নিজে হাতে পরিষ্কার করি গো। আর যেই দিন মা অভিমান ত্যাগ করে দরজা খুলবে, এই দিন এই বাগানের ফুল দিয়ে মারে সাজাবো গো। তাই তো এই বাগান নিজের হাতে কইরেছি গো বাবা ঠাকুর। রতন কান্না ভেজা গলায় রুদ্রশঙ্করকে বলল, মা ঠিক শুনবে তোমার কথা রতনদা, ঠিক শুনবেন। আপনারা চিন্তা করবেন না, আমি এই নাট মন্দিরে বেশ থাকতে পারবো। সমস্ত গ্রামবাসীকে নমস্কার করে বলল রুদ্রশঙ্কর। ফটিক, কানাই ও হরেন নিজেদের মধ্যে কি যেন একটা সলা পরামর্শ করে নিয়ে রুদ্রকে বলল, বাবা ঠাকুর, আপনার আহার। আরে আপনারা ব্যস্ত হবেন না, ও আমি চালে ডালে কিছু একটা ফুটিয়ে খেয়ে নেব, কোনো ব্যাপার না। না না, আপনি হলেন আমাদের অতিথি, একটু তো করতে দিন। ফটিকরা সবাই হাত জোর করে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, বেশ তাই হবে, তাই হবে। রুদ্রশঙ্কর হেসে বলল ওদের। কানাই ডাক্তার রতনকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন। গ্রামের সবাইও আস্তে আস্তে রুদ্রশঙ্করের কাছ থেকে বিদায় নিল। শুধু ফটিক, হরেন, সুবল ও নিতাই রয়ে গেছে। রুদ্র ওদের সাথে নাটমন্দিরের চাতালে বসে গল্প গুজব করছে। বেশ কিছুক্ষণ বাদে মাটির কলসি, মাটির হাঁড়িকুড়ি ও আনুষাঙ্গিক জিনিসপত্র নিয়ে রতন ও কানাই হাজির হলো। রতন একটি বড় ঝাঁকা নাটমন্দিরে নামিয়ে রেখে বলল, বাবা ঠাকুর, আপনার জন্য সব কিছু নিয়ে এসি গো। এইবার বলেন কি করতে হবে? আরে বাপরে, করেছো কি গো রতন দাদা, করেছো কি? আরে আমি সন্ন্যাসী মানুষ, শুধু চিড়ে আর একটু গুড় হলেই আমার হয়ে যেত। না না, আপনি হলেন আমাদের অতিথি, একটু তো করতে দিন। আপনি একটু বিশ্রাম নিন, রতনদা আপনার সব জোগাড় করে দেবে। এই বলে রতন ছাড়া সবাই রুদ্রর কাছ থেকে বিদায় নিল। রতনও ওদিকে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল। একটা বিড়ি নিজে ধরিয়ে আর একটা নিতাইকে দিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে সুবল বলল, বুঝলি নিতাই, আমি তো প্রথমে দেখলুম যে বাবা ঠাকুর একটা ইয়া বড় সোনার সিংহাসনে বসে আছেন। কাছে যাইতেই দেই সে কি তেজ রে! সেই সিংহাসন থেকে কি সুন্দর জ্যোতি বাইর হইতেছিল। আর একটু সামনে যাইতেই দেখি সব যেন ভোজবাজির মতো মিলাই গেল রে। তুই সত্যি বলছিস শুবলে? নিতাই অবাক গলায় বলে উঠল, সত্যি মানে? আরে নিজের দু চোখে দেখছি রে নিতাই। সুবল বেশ একটি ভারী কি চালে বলে উঠল, তা হবে রে শুবলে। যখন গাঁয়ে একা রাত কাটাইছ বাবা ঠাকুর, তখন মনে এসি সকল কাজ করতে পারে। হ্যাঁ, নিতাই বিস্ময়ের গলায় বলে উঠল সুবলকে। এমন সময় একটা উড়োজাহাজ বিকট গুঁবো শব্দ করে ওদের মাথার উপর দিয়ে উড়ে যায়। হ্যাঁ রে নিতাই, এইরকম জাহাজ কইরাই জাপানিরা নাকি কলকাতায় বোমা ফালাইছে। হ্যাঁ, তাই তো শুনেছি রে শুবলে। নিতাই গম্ভীরভাবে উত্তর দিল, হ্যাঁ রে নিতাই, শুনতাছি হিটু বলে নাকি কি এক লোক আছে, সেই হিটু বেটা নাকি লাল মুখো সাহেবদের বেশ আশা করে জব্দ করতেছে রে। হ্যাঁ, তুই শুনেছিস হিডুর কথাটা? আরে আমিও শুনেছি রে। নিতাই বেশ একটা ভারী কি চালে উত্তর দিল সুবলকে। তারপর নিতাই আবার বলল, এই জন্যই তো সাহেবের পোড়া কদমপুর গ্রামে উড়োজাহাজে কারখানা করছে রে। শয়ে উড়োজাহাজ সেখান থেকে খাড়াই আছে, বুঝছিস শুবলে? তুই দেখছিস নিতাই এই জায়গাটা? দেখেনি আবার?
হ্যাঁ এই তো গেল সপ্তাহে কদমপুর গিয়া দেখি অর্ধেক কদমপুর উড়োজাহাজে ভর্তি হয়ে গেছে রে। হ্যাঁ রে নিতাই, জাপান দেশটা ঠিক কোন দিকে বললিনি? সুবল বেশ আগ্রহ সহকারে জিজ্ঞেস করলো প্রশ্নটা। নিতাই বিড়িটার শেষটুকু বেশ করে টেনে তারপর এক রাশ ধোয়া ছেড়ে বলল, হয়তো হয়তো কলকাতা, তারপর চন্দ্রগড়, তারপরেই হলো গে তোর জাপান। এইভাবেই দেশের ও দশের গল্প করতে করতে দুই বন্ধু বাড়ির দিকে এগিয়ে গেল। দুপুরবেলায় রতন রুদ্রশঙ্করকে এসে বলল, বাবা ঠাকুর, চলেন দেখি, চলেন, রান্না হয়ে গিয়েছে। রুদ্র গিয়ে দেখলেন যে একটা বড় কলা পাতায় আউশ চালের রাঙা ভাত, ঘন কলাইয়ের ডাল, লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা ও পুঁটি মাছের ঝাল। ও রতন দায় করেছো কি? শুধু শাক আর ভাত হলেই তো হয়ে যেত। তুমি বসো দেহি বাবা ঠাকুর। হ্যাঁ, কি আর এমন ব্যঞ্জন করছি তোমার লোকে? হ্যাঁ, বসো দেহি। আরে রতন দা, আমরা সাধু সন্ন্যাসী মানুষ গো, এই জীবের ওপর লাগাম রাখতে হয়েছে। মা আজ এই জোটাচ্ছেন, তো কাল হয়তো আবার দেখো গিয়ে শুধু শুকনো মুড়ি দেবেন। তা তুমিও বসো রতন দা, এই দুজনে না একসাথেই খাই। এই বলে রুদ্র আরেকটা কলা পাতায় ভাত, ডাল ও মাছ নিয়ে এসে রুদ্রর সঙ্গে আসা কুকুরগুলোকেও খেতে দিলেন। খাওয়া দাওয়া হয়ে গেলে রুদ্র নিজের ঝোলা থেকে একটা হুঁকো বের করে বেশ করে সাজিয়ে কয়েকটা টান দিয়ে বললেন, আচ্ছা রতন দা, তোমার সাথে কি হয়েছিল আমাকে একটু বলবে? হ্যাঁ বাবা ঠাকুর, নিশ্চয়ই বলবো, তোমার তো নিশ্চয়ই বলবো গো। এই বলে রতন বলতে শুরু করলো, আমি আর আমার পরিবার এই অভিশাপের জন্য কয়েক বছর আগে এই গ্রাম ছেড়ে চলে গেছিলাম ওপারের গঞ্জে। চলে যাবার কদিন পর থেকে আমার আমার পোলাটার খুব জ্বর আসে গো। অনেক ডাক্তার বুদ্ধি করেছিলাম গো বাবা ঠাকুর, কিন্তু পোলাটারে আর কিছুতেই বাঁচাতে পারলুম না গো। সেই শোকে বউটাও আমার বদ্ধ পাগল হয়ে গলায় তরি দিলে গো। আমার তখন পাগল পাগল অবস্থা গো। এই কানাই ডাক্তার আর মাস্টার মিলে তখন আমায় জোর করে গায়ে নিয়ে এলে। তারপর আমি নবদ্বীপের সেই গোসাইয়ের কাছে দীক্ষে নিলুম। আগে মার উপর খুব রাগ হতো গো, দীক্ষে নেওয়ার পর মনটা কেমন যেন শান্ত হয়ে এলে। এখন এই মন্দিরেই রোজ ঝাড় দিয়ে জল দিয়ে পরিষ্কার করি, আর মায়ের জন্য ফুল গাছ লাগাই। তা বাবা ঠাকুর, তুমি হুঁকো খেতে খুব ভালোবাসো, তাই নে? হ্যাঁ হ্যাঁ গো রতন দা, ঠিক বলেছ। এই শুধু এর মায়াটাই কাটাতে পারিনি গো, শুধু এর মায়াটাই কাটাতে পারিনি। এখন বিকেল বেলা, রতন কোথাও একটা গেছে। রুদ্রশঙ্কর একলা দোতারাটা নিয়ে মায়ের মন্দিরে বসে আছেন। কুকুরগুলো রুদ্রর চারপাশে গোল হয়ে বসেছিল। হঠাৎ কুকুরগুলো আনন্দে লেজ নাড়তে নাড়তে বাগানের দিকে ছুটে গেল। রুদ্রশঙ্কর দেখলেন যে একটি 8 কি 9 বছরের বালিকা বাগান থেকে ফুল তুলছে। বালিকার ফুল তোলা হয়ে গেলে বালিকা রুদ্রর কাছে এসে দাঁড়ালো। বালিকার পরনে একটি লাল ডুরে শাড়ি, হাতের উপর বাউটি ও পায়ের উপর মল। তোমার নাম কি সাধু বাবা? কোথা হতে আসছো তুমি? বালিকা সরল মনে প্রশ্ন করল রুদ্রশঙ্করকে। মারে, আমার নাম রুদ্র শঙ্কর, সেই তারাপীঠ থেকে ঘুরতে ঘুরতে এখানে আসছি রে মা। তোমার হাতে দোতারা আছে যখন, তাহলে তুমি গান জানো? তাও একটু আধটু জানি রে মা, একটু আধটু জানি। তাহলে বাবু, আমাকে একটা গান শোনাও দেখি, শুনে দেখি তুমি কেমন গান জানো। এই বলে বালিকা রুদ্রর পাশে এসে বসল। আচ্ছা বেশ মা, তবে তুই শোন। এই বলে রুদ্র নিজের দোতারাটা নিয়ে গান ধরলেন। ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার, আধারে হেরিতে নারী হৃদি কাপে অনিবার। ওঠো গো করুণা
খোলো গো কুটির দ্বার, আধারে হেরিতে নারী হৃদি কাপে অনিবার, ওঠো গো করুণাময়ী। তারো স্বরে ডাকিতেছি, তারা তোমায় কতবার, তারো স্বরে ডাকিতেছি, তারা তোমায় কতবার। দয়াময়ী হয়ে আজি কি হেরো ব্যবহার, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার, আধারে হেরিতে নারী হৃদি কাপে অনিবার, ওঠো গো করুণাময়ী মা। তুমি তো বেশ গান করো সাধু বাবা। তোর ভালো লেগেছে মা? হ্যাঁ? রুদ্র দোতারাটা গলা থেকে খুলে রেখে জিজ্ঞেস করলেন বালিকাকে। আমি খুব খুশি হয়েছি গো সাধু বাবা। বালিকা হাস্যোজ্জ্বল মুখে উত্তর দিল রুদ্রকে। রুদ্র বালিকাকে জিজ্ঞেস করলেন, তা মা, তুই কি রোজই এখানে ফুল নিতে আসিস? হ্যাঁ গো, আমি তো রোজই এই সময়ে আসি মন্দিরের বাগান থেকে ফুল তুলতে। তা তুমি কি করছো এই মন্দিরে বসে? রুদ্র বালিকার সরল প্রশ্ন শুনে বললেন, মারে, এই গ্রামের লোকজন খুব কষ্টে আছে রে। ওই মন্দিরের মা, ওই যে মন্দিরের মা, এদের ওপর খুব রাগ করে আছে। আমাকে তাই নিয়ে এসেছে মার কাছে, যদি মা আমার কথা শুনে একটু রাগটা কম হয় আর কি। বালিকা গম্ভীরভাবে বলল, গ্রামের সবাই যে অনাচার মার সামনে করেছে, তার জন্য মা রাগ করে আছে। সেই জন্যই তো গ্রামের লোকজনের এত দুর্ভোগ। আচ্ছা বেশ, আমি না হয় মাকে বলে দেব, মা যাতে তোমার কথা শোনে। তুমি কাল ব্রাহ্ম মুহূর্তে চান করে মার দরজার সামনে দাঁড়িয়ে বলবে, মা দরজা খোলো। দেখবে মা ঠিক তোমার কথা শুনে দরজা খুলবে। রুদ্রশঙ্কর বালিকার সারল্য দেখে হেসে বললেন, আচ্ছা মা, বেশ 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 মা, আমি তাই করব। তুই যা বললি আমি তাই করব। দেখি তোর কথা শুনে মা দরজা খোলে কিনা। এই বলে বালিকা চাতাল থেকে ফুলের সাজি হাতে নিয়ে নেমে পড়ল। বালিকার পিছু পিছু কুকুরগুলোও নেমে পড়েছে মন্দিরের চাতাল থেকে। বালিকা একটু এগিয়ে যেতে রুদ্রশঙ্কর বালিকাকে জিজ্ঞেস করলেন, ও মা, তোর নাম কি রে? নামটা তো বললি না আমায়। বালিকা পিছন ফিরে মিটিমিটি হেসে রুদ্রশঙ্করকে বলল, আমার নাম আনন্দময়ী। লোকে আমাকে আনন্দী বলে ডাকে গো সাধু বাবা। সূর্য অস্ত যাওয়ার আগেই রতন মন্দিরে ফিরে এলো। কি গো রতন দাদা, কোথায় গেছিলে গো? শীতের বেলায় এই চণ্ডী মণ্ডপে তুমি শোবে কেমনে? হ্যাঁ, তাই বাসায় গেছিল তোমার লগে মাদুর আর কম্বল আনতে। রতন দুটো মাদুর আর একটা কম্বল নাট মন্দিরে গোছ করে রেখে রুদ্রর কাছে এসে বসল। কি ভাবতেছ বাবা ঠাকুর? জানো তো রতনদা, একটু আগে একটা বাচ্চা মেয়ে এসে আমার কাছে গান শুনলো। ভারী মিষ্টি দেখতে গো মেয়েটাকে। তোমার লাগানো ফুলের গাছ থেকে একরাশ ফুল নিয়ে গেল গো। তুমি কার কথা কইছো গো বাবা ঠাকুর? আরে ওই যে বাচ্চা মেয়েটা, ওই নাম বললো আনন্দময়ী। ও, তা হবে হয়তো বাবা ঠাকুর। গায়ে তো অনেক ছোট পোলাপান মায়েরা আছে, তারা তো ফুল তুলতি মাঝে মাঝে এনে আসে, তাইদের মধ্যেই হবে হয়তো কেউ। রুদ্রশঙ্কর চুপ করে আনন্দময়ীর কথাগুলো ভাবছিলেন। মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকেই রুদ্রর কেবল মনে হচ্ছে আনন্দময়ী যেন খুব চেনা।
আনন্দীকে তিনি আগে কোথাও যেন দেখেছেন, কিন্তু কোথায় দেখেছেন তা রুদ্রশঙ্কর কিছুতেই মনে করতে পারছেন না। একটা অদ্ভুত ভালো লাগার অনুভূতি রুদ্রশঙ্করের শরীর ও মনকে আচ্ছন্ন করে রেখেছে। মায়ের মন্দিরের দরজার চৌকাঠে একটা জবা ফুল আর একটা অপরাজিতার ফুল পড়ে আছে। নাট মন্দিরের পাশে একটা ধুনি জ্বলছে। রতন নাট মন্দিরের এক কোণে মাদুরিতে গভীর ঘুমে আচ্ছন্ন। রাত এখন বেশ গভীর। নিকষ কালো অন্ধকার আকাশে এক রাশ তারা শুধু জেগে আছে আর ঝিকমিক করছে। রুদ্রশঙ্কর ধুনির সামনে গভীর ধ্যানে মগ্ন। কেন জানি না আজ মা কালীর বদলে বারবার বালিকা আনন্দীর মুখ ধ্যানের মধ্যে চলে আসছে রুদ্রের মানুষ পটে। হঠাৎ একটা দমকা হাওয়ার ঝাপটা মন্দির চত্বরে বয়ে গেল। হাওয়ার স্পর্শে রতনের ঘুম ভেঙে গেছে। রতনের কানের কাছে কেউ যেন ফিসফিসে কণ্ঠে তাকে ডাকছে। রতন নেশাগ্রস্তের মতো টলতে টলতে নাট মন্দির থেকে নিচে নামল। রতন দেখছে তার বউ ও ছেলে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে। রতনের ছেলে একগাল হাসি নিয়ে রতনের দিকে দু হাত বাড়িয়ে রতনকে ডাকছে। রতন মাতালের মতো টলতে টলতে মন্দিরের মূল ফটকের দিকে এক পা করে এগিয়ে গেল। হঠাৎ রুদ্রশঙ্করের ধ্যান ভেঙে যায়। রুদ্র সামনে তাকিয়ে দেখলেন একটা ঘন কালো জমাট অন্ধকার রতনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আর রতন নিশীথে পাওয়া লোকের মতো এগিয়ে যাচ্ছে মন্দির চত্বর পার করে। রুদ্রশঙ্কর নিজের জপের মালাটা হাতে নিয়ে মেঘ গম্ভীর স্বরে বলে উঠলেন, ওম বংশলাৎ পাতু নিত্যং বৈষ্ণবী জগদীশ্বরী কং ব্রহ্মাণি পাতু চক্রাৎ ঢং রুদ্রাণি তু শক্তিতঃ টং কৌমারি পাতু বজ্রাৎ তং বরাহি তু কণ্ডতঃ তং পাতু নারসিংহী মাং ক্রব্যাদেভস্তবাস্ত্রত। মন্ত্র শেষ হওয়া মাত্র রতনের শরীরটা কেঁপে উঠে মাটিতে অচৈতন্য হয়ে পড়ে গেল। রুদ্রশঙ্কর দেখতে পেলেন ঘন কালো অন্ধকারটা একটা বিকট সাদা ধোঁয়া ধোঁয়া বর্ণের আকৃতি ধারণ করে রুদ্রশঙ্করের দিকে। জিঘাংসার দৃষ্টিতে তাকিয়ে আছে সে। রুদ্রশঙ্কর মূর্তির দিকে তাকিয়ে মুচকি হাসি হাসলেন। তারপর আসন থেকে নেমে ধীর পায়ে অচৈতন্য রতনের দিকে এগিয়ে যান। ভয়ঙ্কর ধোঁয়াটে বর্ণের মূর্তিটি রুদ্রশঙ্করের দিকে একটা তীব্র আক্রোশ এনে অদৃশ্য হয়ে গেল। রুদ্রশঙ্কর নিজের কমণ্ডল থেকে এক আজলা জল নিয়ে ওং হুং ফট সোহা বলে সেই মন্ত্রপুত জল রতনের দিকে ছিটিয়ে দিলেন। ঠান্ডা জলের স্পর্শে চোখ মেলে রতন ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, আমি কোথায়? আমি কোথায় গো বাবা ঠাকুর? এই তো রতনদা, তুমি আমার কাছেই আছো গো। ও কিছু না গো রতনদা, একটা ক্ষতিকারক পিশাচ তোমার ছেলে আর পরিবারের রূপ ধরে তোমায় বশ করেছিল। মা আমায় জানান দিতে এই পিশাচ বেটা পালিয়েছে। নাও এখন ওঠো তো, ওঠো ওঠো। এই বলে রুদ্রশঙ্কর নিজের ডান হাতটা রতনের দিকে বাড়িয়ে দিতেই রতন রুদ্রশঙ্করের পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। বাবা ঠাকুর গো, বাবা ঠাকুর। রুদ্র দুহাত দিয়ে রতনকে তুলে ধরে বললেন, আরে রতনদা কাঁদছো কেন? আর শুধু তোমার জন্যই আমি রক্ষে পেলু গো বাবা ঠাকুর, শুধু তোমার জন্যই আমি রক্ষে পেলু। রতন অশ্রু সজল চক্ষে বলে উঠল। বাকি রাতটুকু রুদ্রশঙ্করের বেশ নির্বিঘ্নেই কাটল। পরের দিন উষালগ্নে রুদ্রশঙ্কর নদী থেকে স্নান করে এসে প্রথমেই জপে বসলেন। জপ শেষ করার পর রুদ্রশঙ্কর ধীর পায়ে মায়ের মন্দিরের দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। নিজের ইষ্ট দেবাদিদেব মহাদেব ও ইষ্টদেবী জগজ্জননী মা মহামায়াকে স্মরণ করে মা করুণাময়ী কালী মন্দিরের দরজাতেই ধাক্কা দিতেই এত বছরের বন্ধ দরজা সশব্দে খুলে গেল। রবির প্রথম কিরণ মন্দিরের চৌকাঠ স্পর্শ করে
মা করুণাময়ীর পদযুগলকে চরণ বন্দনা করছে। রুদ্রশঙ্কর দেখলেন মা করুণাময়ী লাল ডুরের শাড়ি ও রূপোর বাউটি পরে রুদ্রশঙ্করের দিকে তাকিয়ে যেন মিটিমিটি হাসছে। রতন হাঁ করে তাকিয়ে দেখল এই দৃশ্য। দু চোখ ভর্তি জল নিয়ে রুদ্রশঙ্কর বাষ্পাচ্ছন্ন গলায় বললেন, রতনদা, ফুলের মালা গাঁথো গো, মাকে আজ ফুলের সাজে একেবারে সজ্জিত করব। হ্যাঁ গো বাবা ঠাকুর, আমি এক্ষুনি মালা তৈরি করতেছি গো। এই বলে রতন চোখ মুছতে মুছতে বাগানের ফুল গাছের দিকে ছুটে গেল। ভোরের স্নিগ্ধ আলো এখন মন্দিরের গর্ভগৃহে ছড়িয়ে পড়েছে। রুদ্রশঙ্কর মায়ের সামনে বসে অশ্রু সজল চোখে গান ধরলেন। হতেছে পাগলের মেলা, খেপাতে খেপিতে মিলে, মহানন্দে সদানন্দে আনন্দময়ী পড়ছে ঢোলে। বড় ধুম লেগেছে হৃদ কমলে, বড় ধুম লেগেছে হৃদ কমলে, মজা দেখিছে আমার মন পাগলে, মজা দেখিছে আমার মন পাগলে, বড় ধুম লেগেছে হৃদ কমলে, বড় ধুম লেগেছে হৃদ কমলে। প্রেমিক পাগল বলে সকল, তাই বলে মোর মন কি টলে। প্রেমিক পাগল বলে সকল, তাই বলে কি মোর মন টলে। পিতা মাতা যার বদ্ধ পাগল, মা গো মা গো আমার, ও মা পিতা মাতা যার বদ্ধ পাগল, ভালো হয় কি তাদের ছেলে বড় ধুম লেগেছে হৃদ কমলে, বড় ধুম লেগেছে হৃদ কমলে। মজা দেখিছে আমার মন পাগলে, মজা দেখিছে আমার মন পাগলে, বড় ধুম লেগেছে হৃদ কমলে, বড় ধুম লেগেছে হৃদ কমলে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, এই নাও তোমার মালা। রতন কাঁদতে কাঁদতে একটা জবা ফুলের মালা ও অপরাজিতার মালা নিয়ে এসে রুদ্রর হাতে তুলে দিল। সারা গায়ে দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়ল যে বাবা ঠাকুরের জন্য মা করুণাময়ী অভিমান ত্যাগ করেছেন। ফটিক, কানাই, হরেন, সাধুচরণ, নিতাই, সুবল গ্রামের সবাই মায়ের মন্দিরে ভিড় করেছে। কানাই ডাক্তার হাত জোর করে বলল, বাবা ঠাকুর, এ শুধুমাত্র আপনি বলে সম্ভব হলো। না ডাক্তারবাবু, আমি নিমিত্ত মাত্র। মায়ের ইচ্ছে না হলে যে গাছের একটা পাতাও নড়ে না। বৃদ্ধ সাধুচরণ চোখের জল মুছতে মুছতে মা করুণাময়ীকে প্রণাম করে রুদ্রশঙ্করকে বললেন, হ্যাঁ, তা ঠিকই বলেছেন আপনি বাবা ঠাকুর। তাই তো মা আপনাকে পাঠাচ্ছেন আমাদের কাছে। বাবা ঠাকুর, মা তো অভিমান ত্যাগ করে দেখা দিলেন, কিন্তু নবীন তান্ত্রিকের দেওয়া সেই অভিশাপের কি হবে? ভাগ্যিস আপনি ছিলেন বাবা ঠাকুর, সেই জন্যই রতনদা এইবারে রক্ষে পেল। ফটিক মাস্টার রুদ্রশঙ্করকে হাত জোর করে বলল, সামনের সপ্তাহে অমাবস্যা, ওই দিন এই মন্দিরে মা করুণাময়ীর এক বিশেষ পুজো আমি করব।
মায়ের কৃপাতে এই অভিশাপ এই গ্রাম থেকে চিরতরে বিদায় নেবে। বাবা ঠাকুর, বাবারা ওটা ওটা কে ছিল? ওটা কে ছিল যেটা রতনটারে বেভস করে দিল? ওটা এক ব্রহ্ম পিশাচ, ভয়ানক ওর ক্ষমতা, প্রেত লোকের এক ভয়ঙ্কর পিশাচ। নবীন কামাখ্যা থেকে পিশাচ সিদ্ধ হয়ে এই গ্রামে এই ভয়ানক পিশাচকে অভিশাপ রূপে রেখে গেছে। ও মাঝি, আর কতক্ষণ লাগবে গো? বাবু, আর ঘন্টা খানিক পরই আমরা সুকচর গায়ে পৌঁছে যাবো। মাঝি বইটা চালাতে চালাতে বলে উঠল। এটি বছর সাতের ছেলে নৌকায় বসে তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, মায়ের মন্দির খুব বড় না গো? হ্যাঁ বাবা, খুব বড় মন্দির মা করুণাময়ীর। আমি তো দিন দুই আগে খবর পেলাম যে মায়ের মন্দিরের দরজা এক সন্ন্যাসী নাকি খুলে দিয়েছেন। তাই তো আজ তোদেরকে নিয়ে সেই সকালবেলায় বেরিয়ে পড়েছি, যাতে মাকে দর্শন করতে পারি। নতুন গা থেকে এক দম্পতি মাকে দর্শন করতে আসছে। নতুন গা সুখচর থেকে প্রায় 15 ক্রোশ দূরে। তাই একটা নৌকা ভাড়া করে এই দম্পতি সুখচরে আসছে মাকে দর্শন করতে। বাবু, আকাশে গতিক ভালো লয়, আকাশে মেঘ জমতিছে। মাঝি উদ্বিগ্ন চোখে আকাশের দিকে তাকিয়ে বলে উঠল। পরন্তু বিকেলের আলোয় রাখালের দল নিজেদের মধ্যে হাসি মশকরা করতে করতে গাভীর পাল্লি মাঠ থেকে ঘরে ফিরছে। গৃহস্থ বাড়ির মা লক্ষ্মীরা নিজ নিজ গৃহের তুলসীতলায় গলবস্ত্র হয়ে বৈকালিক সান্ধ্য পুজোয় ব্যস্ত। প্রত্যেক বাড়ি থেকে মঙ্গলময় শঙ্খধ্বনির আওয়াজ বাতাসে ভেসে আসছে। গাঁয়ের চণ্ডীমণ্ডপে গায়ের বয়স্করা তামাকের ধোঁয়ায় চণ্ডীমণ্ডপ আচ্ছন্ন করে ফেলেছেন, আর নিজেদের মধ্যে রুদ্রশঙ্করের কথায় তারা মশগুল। এদিকে মা করুণাময়ীর মন্দিরের চাতালে বসে রতন এক রাশ ফুল নিয়ে আপন মনে মালা গাঁথছে। সন্ধ্যারতিতে আজ মাকে এই জবার মালা সে নিজের হাতে পরাবে। যে কেউ দেখলে মনে করবে একটা শান্ত নির্ঝঞ্ঝাট বিকেল, যে বিকেলের মধ্যে কোনো রকম তাপ উত্তাপ নেই, এক গতানুগতিক বহমান জীবন। গ্রাম বাংলার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাঝে মাঝেই কালবৈশাখের আগমন হয়, তখন বাতাসে একটা গুমোট ভাব লক্ষ্য করা যায়। নিধু হালদার এক মুখ ধোঁয়া ছেড়ে বলে উঠল, বুঝলি যখন মনে হইতেছে খুব জোর বাতাস উঠবে, লক্ষণ কিন্তু ভালো লয়। হ্যাঁ, কেন খুড়ো, কি হইল আবার? জগন প্রশ্ন করল। এই আকাশের দিকে একবার তাকিয়ে দেখ কেনে। হ্যাঁ, জগন তাকিয়ে দেখল ঘন কালো অন্ধকারে আকাশ ছেয়ে গেছে। হ্যাঁ গো খুড়ো, গতি কিন্তু ভালো নয়। জগনের কথা শেষ হতে না হতেই প্রবল বেগে হাওয়া দিতে লাগলো, যেন মনে হচ্ছে সব কিছু সেই হাওয়া লণ্ডভণ্ড করে দেবে। তার সাবধানে বসে থাকেন, হাওয়ার বেগে আমি নৌকা ঠিক রাখতে পারতেছি না। মাঝি প্রাণপণ চেষ্টা করছে নৌকাটাকে নিজের আয়ত্তে আনা, কিন্তু হাওয়ার তীব্র গতিবেগের সাথে মাঝি আর পেরে উঠছে না। সামনে সুখচরের ঘাট দেখা যাচ্ছে। ঝড়টা এখন প্রবল একটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গ্রামের সব বাড়ির চাল উড়ে গেছে। অনেক মাটির বাড়ি ধূলিসাৎ হয়ে গেল চোখের নিমেষে। বড় বড় গাছগুলো সমূলে উপড়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ যেন প্রচণ্ড আক্রোশে গাছগুলোকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। গ্রামের লোকজন সব প্রাণের ভয়ে একমাত্র পাকা ইমারত মা করুণাময়ীর মন্দিরের দিকে আশ্রয় নেওয়ার জন্য ছুটে আসছে। গ্রামের লোকজন মন্দিরের সামনে এসে দেখল এক ভারী অদ্ভুত ব্যাপার। ঝড়টা সারা গ্রামে তার তাণ্ডব চালালেও প্রাচীর দেওয়া মন্দিরে সে প্রবেশ করেনি। রতন গ্রামবাসীকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসতে দেখে অবাক হয়ে গেল। কি হয়েছে গো? হ্যাঁ, এত বড় এখন ব্যথা উঠেছে সে। আরে হতবাগা কিনা কইতাছে কি হাল্লা? আরে রতন, তোর চক্ষু থেকে নেওয়া হয়েছে? বৃদ্ধ নিধু হালদার দাঁত কিরমির করে রতনকে বলল, আরে খুড়ো শটকে, হ্যাঁ, কোথায় ব্যথা হয়েছে? হতভাগাটা কে রে? অল্পে হনুমান বেটার চোটে পৈতৃক পরান্ডা হাতে কইরা কোনো রকমে ছুঁইতে আসতেছি। আর ইনি নাথ সাহেব বলছেন কোথায় ব্যথা? বৃদ্ধ সাধুচরণ ফোকলা মুখে আতঙ্কে কাঁপতে কাঁপতে রেগে গিয়ে বলে উঠল রতনকে,
লোকজনের চেঁচামেচিতে মন্দিরের ভেতর থেকে রুদ্রশঙ্কর বেরিয়ে এসে সামনে দাঁড়ানো ভয়ার্ত গ্রামবাসীদের দেখে অবাক গলায় জিজ্ঞেস করলেন, কি হলো? কি হয়েছে আপনাদের সবার? গ্রামবাসীরা ভয়ার্ত ও করুণ মুখে বলল, আপনি আমাকে অক্ষরে বাঁচান বাবা ঠাকুর, বাঁচান আমাদের, বাঁচান। গ্রামের সকলে রুদ্রশঙ্করের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল। তারপর বলে উঠল, আহা, আরে উঠুন সবাই, আগে বলুন তো কি হয়েছে আপনাদের? দাদা ঠাকুর, ওই দেখেন কত বড় ব্যথা, এই ব্যথার সুতে পুরো গ্রামখানা তছনছ হইয়া যাইতেছে। ওই দেখেন গো বাবা ঠাকুর, আর আশ্চর্য ব্যাপার হইল গিয়া, আপনার মায়ের মন্দিরের ভেতর ব্যথার কোনো চিহ্ন নাই। হ্যাঁ, এইটা কেমন করে সম্ভব? গ্রামের লোকজন ভয়ার্ত গলায় বলে উঠল রুদ্রশঙ্করের কাছে। রুদ্রশঙ্কর তাকিয়ে দেখলেন যে একটা বড় ঘূর্ণিঝড় মা করুণাময়ীর মন্দিরের বাইরে প্রচণ্ডভাবে তাণ্ডব চালাচ্ছে, কিন্তু মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারছে না। রুদ্রশঙ্কর নিজের ডান হাতে একটু জল নিয়ে মন্দিরের প্রবেশের পথে এগিয়ে গেলেন। প্রজাপতি ব্রহ্মা ঋষি মার্কণ্ডেয়কে বলেছিলেন যে, হে বিপ্র, দেবীর পুণ্য কবচী অতি গুহ্য এবং সকল জীবের উপকারক। হে মহামুনি, তাহা শ্রবণ করো। রুদ্রশঙ্কর শ্রী শ্রী চণ্ডীর দেবী কবচের স্তব করতে লাগলেন। প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্ধমাতিতি, ষষ্ঠং কাত্যায়নী তথা, সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি চাষ্টমং, নবমং সিদ্ধিদাত্রী চ নবো দুর্গা প্রকীর্তিতা। উক্তনিত্যানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনা, অগ্নিনা দজ্জমানাস্তু শত্রুমধ্যগতারণে, বিষমে দুর্গমে চৈব ভয়ার্তা শরণং গতাঃ, ন তেষাং জায়তে কিঞ্চিদ শুভং রণসংকটে, आपदं न च पश्यन्ति शोकदुःख भयं न हि इति। यैस्तु भक्ता स्मृता नित्यं तेषां वृद्धि प्रजायते, मे त्वं स्मरन्ति देवेशी रक्षसि तान्न संशय। प्रथम शैलपुत्री, द्वितीय ब्रह्मचारिणी, तृतीय चंद्रघंटा, चतुर्थ कुष्मांडा, पंचम स्कंधमाता, षष्ठ कात्यायनी, सप्तम कालरात्रि, অষ্টম মহাগৌরী এবং নবম সিদ্ধিদাত্রী অর্থাৎ মোক্ষদা, ইহারা নবদুর্গা। এই সব কটা নাম সমস্ত বেদে উল্লেখ আছে। অগ্নির দ্বারা দাহ্যমান, রণক্ষেত্রে শত্রু মধ্যে বিষয় বিপদে সন্ত্রস্ত হয়ে যাহারা শ্রী শ্রী দেবীর শরণাগত হয়, তাদের রণসংকটে কিছুমাত্র অশুভ ঘটে না এবং তাদের শোক ও দুঃখ বিজড়িত বিপদ হয় না। তাহারা তোমাকে নিত্য ভক্তিভাবে স্মরণ করে, তাহাদের ঋদ্ধি অর্থাৎ শ্রীবৃদ্ধি হয়। হে দেবেশী, যে তোমাকে স্মরণ করে তাহাকে যে তুমি রক্ষা করো, তাহাতে কোনো সংশয় নাই। রুদ্রশঙ্কর শ্রী শ্রী চণ্ডীর স্তব করে হাতের মন্ত্রপুত জলটা সেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের উপর ছুড়ে দিলেন। গ্রামের সমস্ত লোকজন অবাক হয়ে দেখল যে রুদ্রশঙ্করের মন্ত্রপুত জল ছোড়া মাত্রই ঘূর্ণিঝড় নিমেষে অদৃশ্য হয়ে গেল। আর কোনো ভয় নেই, আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। রুদ্রশঙ্কর মা করুণাময়ীকে প্রণাম করে সকল গ্রামবাসীকে বললেন। সবাই মা করুণাময়ী ও রুদ্রশঙ্করকে প্রণাম করে নিজের নিজের বাড়ি ফিরে গেল। ঝড় থামার পর নতুন গাঁ থেকে আসা দম্পতি ও তাদের শিশুপুত্রটি মায়ের মন্দিরে পুজো দিতে এসেছে। বাবা ঠাকুর, আমার নাম হরিচরণ পাল, সেই নতুন গাঁ থেকে আসছি। মাকে দর্শন করব ও মায়ের পুজো দেব বলে। এই বলে হরিচরণ পূজার অর্ঘ্য রুদ্রশঙ্করের হাতে তুলে দিল। আপনারা এই ঝড়ের তাণ্ডব ও পথক্লান্তে পরিশ্রান্ত, আজ মায়ের সন্ধ্যারতি আর প্রসাদ নিয়ে তবেই যাবেন কিন্তু। হ্যাঁ, বসুন, সকলে বসুন। রুদ্রশঙ্কর মন্দিরের চাতাল থেকে গর্ভগৃহের দিকে যেতে যেতে বলল দম্পতিকে, আপনি যেমন আদেশ করবেন বাবা ঠাকুর। দম্পতি গদগদ কণ্ঠে বলে উঠল রুদ্রশঙ্করকে। সপ্তাহখানিক সুখচর গায়ে আর কোনো রকম অশান্তি বা ঝঞ্ঝাট হলো না। দেখতে দেখতে অমাবস্যার দিন চলে এলো। একে অমাবস্যা, তাই শনিবার। সকাল থেকেই গ্রামের লোকজন সব পূজার আয়োজনে ব্যস্ত। ফটিক, কানাই ও হরেন সব কিছু তদারক করছে, বাকিরা জোগাড় যন্ত্রে লেগে আছে।
সন্ধ্যের দিকে রুদ্রশঙ্কর গ্রামের সবাইকে মন্দিরে ডেকে নিয়েছে। আর কেউ বাকি নেই তো? এ গায়ে সবাই মন্দিরে হাজির হয়েছে তো? হ্যাঁ বাবা ঠাকুর, গ্রামের সবাই হাজির হয়েছে। কানাই ডাক্তার উত্তর দিল। বেশ বেশ। এই বলে রুদ্রশঙ্কর গ্রামের সবাইকে মা করুণাময়ীর চাতালে দাঁড়াতে বললেন। রুদ্রশঙ্করের বাঁ হাতে একটা বড় তামার কোষাকুষি, ডান হাতে একটা বড় বেলপাতা। রুদ্রশঙ্কর সেই বেলপাতা কুশের মন্ত্রপুত জলে স্পর্শ করে গ্রামের সবার উপর ছিটিয়ে দিয়ে বললেন, তোমাদের সবার গাত্র বন্ধন করে দিলাম। যাই হয়ে যাক না কেন, তোমরা কেউ মায়ের মন্দিরের বাইরে যাবে না। এই বলে সবাই মায়ের নাট মন্দিরে গিয়ে বসে মায়ের নাম করতে লাগল। মা করুণাময়ী কালীর সামনে বসে রুদ্রশঙ্কর প্রথমে মাকে প্রণাম করলেন। তারপর হোমের কাঠে পবিত্র অগ্নি প্রজ্বলিত করলেন রুদ্রশঙ্কর। সারা মন্দিরে অসংখ্য মাটির প্রদীপ জেলে দেওয়া হয়েছে। ঘন নিকষ কালো অন্ধকারে সারা সুখচর গ্রাম ডুবে আছে। শুধুমাত্র মায়ের মন্দির প্রদীপের আলোয় আলোকিত হয়ে আছে। রুদ্রশঙ্কর মেঘমন্দ্র কণ্ঠে মায়ের স্তব করছেন ও ডান হাত দিয়ে যজ্ঞে ঘি আহুতি দিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে একটা ধুলোর ঝড় উঠল, আর তার সাথে মুহুর্মুহু বজ্রপাত। অসম্ভব একটা বিশ্রী পুঁতি গন্ধে চারিদিক ছড়িয়ে পড়েছে। আকাশ বাতাস জুড়ে যেন এক করুণ হাহাকার উঠেছে। ধুলোর ঝড়টা আস্তে আস্তে ঠিক অজগর সাপের মতো পেঁচিয়ে উঠতে শুরু করেছে মন্দিরের ঠিক সামনে। আস্তে আস্তে হাহাকার ক্রুদ্ধ গর্জনে পরিণত হতে লাগল। গ্রামের সবাই ভয়ে জড়সড় হয়ে বিস্ফারিত চোখে সেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টাকে দেখছে। রুদ্রশঙ্কর কোনো দিকে না তাকিয়ে এক মনে মন্ত্রোচ্চারণ ও যজ্ঞে আহুতি দিয়ে যাচ্ছে। সবাই অবাক হয়ে দেখল যে ঘূর্ণিঝড়টা একটা মূর্তিতে পরিণত হওয়ার চেষ্টা করছে। না, চেষ্টা কি, ওই তো স্পষ্ট দেখা যাচ্ছে তার হিংস্র ভয়ানক অবয়ব। ক্রূর ও আক্রোশে সে রুদ্রশঙ্করের দিকে তাকিয়ে আছে। অসম্ভব নোংরা একটা মরা পচা গন্ধ চারিদিকে ভরে গেল। ক্রুদ্ধ গর্জনে যেন জেগে উঠেছে মৃতদের জগতের রাজা। ক্রুদ্ধ নিরংসায় মত্ত সেই পিশাচ রুদ্রশঙ্করের দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। গ্রামের সবাই আতঙ্কে বাকরুদ্ধ হয়ে গেছে। বাবা ঠাকুর! রতনের গলা থেকে একটা করুণ আর্তনাদ বেরিয়ে এলো। সেই প্রবল প্রলঙ্কর যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইছে রুদ্রশঙ্করকে। যেমন অজগর পেঁচিয়ে ধরতে চায় তার শিকারকে, ঠিক তেমনই ভাবে পিশাচ প্রচণ্ড আক্রোশে ক্রুদ্ধ গর্জনের সঙ্গে ঝাঁপিয়ে পড়ল রুদ্রশঙ্করের উপর। রুদ্রশঙ্করের উদাত্ত কণ্ঠ থেকে নিঃসৃত হতে থাকল মা মহামায়ার স্তব। ওং খড়গং চক্রগতে সুচাপ পরিঘান শূলং ভূষণ্ডিং শিরা শঙ্খং সন্দধতিং করৈস্ত্রী নয়নং সর্বাঙ্গ ভূষাবৃতম নীলাশ্মদূতিশ্চ পাদদশকং সেবনে মহাকালিকং ইয়ামস্তৌচ্ছৈতে হরৌ কমলজো হন্তুং মধুং কৈটবম। রুদ্রশঙ্করের স্তব শেষ হওয়া মাত্রই একটা অদ্ভুত নীলচে আলোয় মন্দিরের গর্ভগৃহ ভরে গেল। গ্রামের সবাই অবাক হয়ে দেখতে লাগলো যে সেই নীলচে আলোর স্পর্শে সেই পিশাচ মূর্তির মধ্যে যেন একটা বিস্ফোরণ ঘটে গেল। দুহাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরে বসে পড়ল সেই পিশাচ। নীলচে আলোটা পিশাচকে ধীরে ধীরে গ্রাস করতে লাগলো। আস্তে আস্তে ক্ষীণ হয়ে উঠতে লাগলো সেই পিশাচের শরীর। হঠাৎ একটা প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজে সারা মন্দির চত্বর কেঁপে উঠল। সবাই আতঙ্কিত চোখে দেখল পিশাচকে সম্পূর্ণরূপে গ্রাস করে সেই নীলচে আলোটা প্রচণ্ড জোরে ধাবিত হয়েছে ঊর্ধ্বাকাশের নক্ষত্র লোকের দিকে। গ্রামের সবাই চরম বিস্ময়ে ঘন আধারে ভরা অমাবস্যার নিকষ কালো অন্ধকার আকাশের দিকে অবাক পানে চেয়ে আছে। জয় তারা, জয় জয় তারা, জয় মা, জয় মা, জয় মা। অশ্রুসিক্ত কণ্ঠে রুদ্রশঙ্কর ডেকে উঠলেন তার আরাধ্য ইষ্টদেবীকে। গ্রামের সবাই রুদ্রশঙ্করের কাছে ছুটে এসেছে। গ্রামের সকলের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন রুদ্রশঙ্কর, মা মহামায়ার কৃপাতে আজ থেকে এই সুখচর গ্রামের অভিশাপ দূর হলো। আর কোনো চিন্তা নেই তোমাদের গো, আর কোনো চিন্তা নেই। রুদ্রর মুখে এই কথা শুনে সবাই ভক্তি সহকারে মায়ের জয়ধ্বনি দিতে লাগল। দিন তিনেক বাদে একদিন সকালে, বাবা ঠাকুর, আর কটা দিন থেকে গেলে হতো না? ফটিক, কানাই, হরেন ও গ্রামের সবাই
রুদ্রশঙ্করের সামনে হাত জোর করে আর্দ্র চোখে বলে উঠল, অনেকদিন তো থাকলাম, আর যে কাজের জন্য আমার এখানে আসা সে কাজ তো সম্পূর্ণ হয়েই গেছে। তোমরা আর আমাকে থাকতে অনুরোধ করো না গো। আমি এক ভবঘুরে সন্ন্যাসী। হ্যাঁ, তো ধুলো মাখা পথই আমার ঘর বাড়ি গো। পথেই আমার শান্তি, পথেই আমার মুক্তি। মায়ের কৃপা আর আশীর্বাদে তোমাদের সকলের কল্যাণ হোক গো। জয় তারা, জয় জয় তারা। মা আনন্দময়ী তোমাদের সবাইকে যেন আনন্দ দেন। এই বলে রুদ্রশঙ্কর ওদের সকলের দিকে তাকিয়ে হাত জোর করে মিনতি করলেন। গ্রামের সবাই আজ রুদ্রশঙ্করকে নদীর ঘাটে বিদায় জানাতে এসেছে। রুদ্রশঙ্কর দেখলেন ঘাটের শেষ সিঁড়িতে একটা বোচকা নিয়ে রতন বসে আছে। রুদ্রশঙ্করকে দেখে রতন বাউরি বলে উঠল, বাবা ঠাকুর, আমিও কিন্তু তোমার লগেই যাব। আর শুনে রাখো, তোমার কোনো আপত্তি কিন্তু আমি শুনবো না আজ। আমি কয়ে দিল। রতন, আমি সাধু সন্ন্যাসী মানুষ রে। আমার থাকা খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। কখনো গাছতলায় থাকি তো কখনো মন্দিরে। যেদিন মা কৃপা করে 4টি খেতে দেন সেই দিন আহার পাই, অন্যদিন অভুক্ত। তোর খুব অসুবিধা হবে রে রতন, খুব অসুবিধা হবে। রুদ্রশঙ্কর স্নেহের সুরে বললেন রতনকে, বাবা ঠাকুর, সে আমিও মায়ের খুদ করে খেয়েই থাকবো গো। তবু তোমার স্মরণে জীবনে আমি আর ছাড়ছি নে গো বাবা ঠাকুর। এ জীবনে আমি আর ছাড়ছি নে। আমারে দূরে ঠেলে দিও না গো বাবা ঠাকুর, আমারে দূরে ঠেলে দিও না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চল চল, তুই আমার সঙ্গে চল। যেমন খেপি মায়ের ইচ্ছে তেমনই হবে, চল। জয় তারা, জয় জয় তারা। এই বলে গ্রামের সবার কাছ থেকে বিদায় নিয়ে রতনকে সঙ্গে করে রুদ্রশঙ্কর নৌকায় উঠলেন। যতক্ষণ নৌকাটা দেখা যেতে লাগলো, গায়ের সবাই সেই নৌকার দিকে তাকিয়ে থাকলো। তারপর যখন নৌকাটা একটা ছোট্ট কালো বিন্দুর মতো দেখা যেতে লাগলো, তখন গায়ের সবাই নিজেদের চোখ মুছতে মুছতে নিজের নিজের ঘরের দিকে পা বাড়ালো। বাবা ঠাকুর, এখন গান শোনাবা? রতন নৌকার গলুইতে বসে রুদ্রশঙ্করকে আবদার করল। রুদ্রশঙ্কর হাসি মুখে নিজের দোতারাটা নিয়ে গান ধরলেন। অভয় পদে প্রাণ সপেছি, অভয় পদে প্রাণ সপেছি। আমি আর কি জমের ভয় রেখেছি, আর কি জমের ভয় রেখেছি। অভয় পদে প্রাণ সপেছি মাগো, অভয় পদে প্রাণ সপেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি। দেহ বেচে আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি। অভয় পদে প্রাণ সপেছি, অভয় পদে প্রাণ সপেছি। দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি। দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি। এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তা ভেবে রেখেছি। সমন এলে হৃদয় খুলে
যাব তা তো ভেবে রেখেছি, অভয় পদে প্রাণ সপেছি, অভয় পদে প্রাণ সপেছি। আমি আর কি জমের ভয় রেখেছি, আর কি জমের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সপেছি মাগো, অভয় পদে প্রাণ সপেছি। শুনছিলেন জনপ্রিয় লেখক সপ্তর্ষি নারায়ণ বিশ্বাসের কলমে রুদ্রশঙ্কর সিরিজের প্রথম গল্প সুখচরের অভিশাপ। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া, পরিচালনা ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে আমি ব্রতদীপ ও সায়ন এবং পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।